আমি নাজিম উদ্দিন, সৌদিতে থাকি, তাই আমি চাই আমার ঘটনা সিলেক্ট হলে আপনারা পড়ে শোনান। আমি সৌদিতে আসি 2016 সালে। তারপর অনেকদিন বেকার থাকার পর একটা হাসপাতালে চাকরি পাই। আমার পজিশন ছিল অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। আমি সাধারণত 3rd and 4th ফ্লোরে দেখাশোনা করতাম। 5th ফ্লোরে ছাদ, সবসময় ঘোরাফেরা দেখাশোনা করার কারণে প্রায় মাসখানেকের ভেতরে সবার সাথে মোটামুটি ভালোই সম্পর্ক হয়ে যায়। সৌদি আরবের এই হসপিটালগুলোতে বেশিরভাগই ফিলিপিন্সের কর্মীরা কাজ করে। আমাদের হসপিটালের প্রায় সব নার্সই ফিলিপাইন্সের, প্রায় 115-20 জন নার্স। প্রথম মাসে আমার ডিউটি ছিল দিনে, কিন্তু দ্বিতীয় মাসে আমার ডিউটি পড়ে রাতে, মানে রাত 8টা থেকে 4টা। আমি প্রায় 2-3 ঘন্টা পর পর সিগারেট খাওয়ার জন্য ছাদে যেতাম। অনেকেই স্মোকিং করার জন্য যেত, ওয়ার্কার, নার্স। প্রথম দিন আমি বেশ ভালোভাবেই ডিউটি করি। দ্বিতীয় দিন আমি রাত 12টায় যখন ছাদে সিগারেট খেতে গেলাম, আমি দেখতে পেলাম ছাদের এক পাশে একটা মেয়ে বসে আছে। দেখে মনে হচ্ছিল নার্স। আমি ভাবলাম হয়তো সিগারেট খাওয়ার জন্য এসেছে। দ্বিতীয়বার আমি যখন আবার 2:30টার দিকে গেলাম, দেখলাম সে একই জায়গায় বসে আছে। পরদিন আমি আবার সেই মেয়েকে দেখতে পেলাম একই জায়গায় বসে আছে। এভাবে 12টা থেকে 3টা আমি 2-3 বার ছাদে যাই আর ওই মেয়েকে একই জায়গায় বসে থাকতে দেখি। এভাবে প্রায় 1 সপ্তাহ কন্টিনিউয়াসলি মেয়েটাকে দেখতে থাকে। একদিন আমি রাত 2টায় ছাদে যাই সিগারেট খাওয়ার জন্য, কিন্তু আমার কাছে লাইটার ছিল না। আমি ভাবলাম ওই মেয়েকে গিয়ে বলবো, আবার ভাবলাম যদি মাইন্ড করে, যা করলে করুক। আমি তার পেছন গিয়ে বললাম, ইউ হ্যাভ লাইটার? মেয়েটি কোনো উত্তর দিল না। আমি আবারও বললাম, এক্সকিউজ মি, ইউ হ্যাভ লাইটার? মেয়েটি কোনো উত্তর দিল না। আমি তৃতীয়বার বললাম, আর ইউ ওকে? এইবার মেয়েটা আমার দিকে ফিরে তাকায়। আমি দেখতে পেলাম খুব সুন্দর মলিন একটি চেহারার মেয়ে। মেয়েটি আমার দিকে একবার তাকিয়ে কিছু না বলে চলে গেল। আমি ভাবলাম মেয়েটির মনে হয় মাথায় সমস্যা আছে। আবার পরের রাতে আমি আবার সিগারেট খেতে যাই, আর আবারও দেখি মেয়েটা সেই জায়গায় বসে আছে। আমি এবার একটা সিগারেট ধরিয়ে মেয়েটার পাশে গিয়ে দাঁড়ালাম। মেয়েটি হঠাৎ করে বলে উঠল, আই ডোন্ট লাইক স্মোকিং। আমি একটু সময়ের জন্য স্তম্ভিত হয়ে গেলাম। মেয়েটি আবার বলল, আই ডোন্ট লাইক স্মোকিং। তারপর মেয়েটা চলে গেল। আমি ওই দিন সিগারেট খেতে ছাদে যাইনি। পরদিন অভ্যাসবশত আবার রাত 3টায় ছাদে সিগারেট খেতে গেলাম। মেয়েটি সেখানে বসা ছিল। আজ আমি আর সিগারেট ধরালাম না। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, হাউ আর ইউ? সে বলল, ফাইন। তারপর আমি তার সাথে কথা বলতে চেষ্টা করি, কিন্তু মেয়েটি মনে হয় আমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না। জানতে পারি তার নাম জেসা। তারপর আমার একটা কল আসে, আমি নিচে চলে যাই। পরদিন আমি আবার তার সাথে কথা বলি। এভাবে প্রায় 10-15 দিন যায়। আমি তার সাথে কথা বলার জন্য রাতে 2 থেকে 3 বার চলে যেতাম। এর মধ্যে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করতাম যে সে যদি সবসময় ছাদে থাকে, তাহলে তার ডিউটি কোন সময় করে? আমি তাকে এই বিষয় জিজ্ঞেস করলে সে কথা এড়িয়ে যায়। আরেকটা বিষয় হলো, আমি আর ও যখন কথা বলি তখন ছাদে আর কেউ থাকে না। একদিন একজন স্টাফ হঠাৎ করে ছাদে এসে সিগারেট খেতে। আমি তার সাথে কথা বলার জন্য একটু পাশে ফিরি। সে আমাকে জিজ্ঞেস করলো, কি করেন? আমি বললাম, আমি জেসার সাথে কথা বলছি। ছেলেটা বলল, কি বলেন? এখানে তো কেউ নেই। আমি পেছনে ফিরে দেখি আসলেও কেউ নেই। আমি ভাবলাম জেসা হয়তো নিচে চলে গেছে, কিন্তু যেতে হলে তো আমার সামনে দিয়ে যেতে হবে। আমি জিনিসটা হালকাভাবেই নিলাম। এভাবে আমার আর জেসার মধ্যে একটা ভালো রিলেশনশিপ হয়ে যায়। আমি এখন আর ছাদে সিগারেট খেতে চাই না। আমি জেসার সাথে কথা বলতে চাই। এর কিছুদিন পর HR অফিসে আমাকে ডাকা হয় এবং আমাকে তারা ক্যামেরা দেখিয়ে বলে, আপনি এতক্ষণ ছাদে কি করেন? আমি তাদের বলি স্মোকিং এটসেট্রা। ক্যামেরাটা ছাদের দরজার পাশে ছিল। আমি ক্যামেরার রেকর্ডটা চেক করি রাত 2টা থেকে 3টা পর্যন্ত, কিন্তু আমি ক্যামেরাতে জেসাকে ওপরে উঠতে বা নামতে সিঁড়িতে দেখতে পাইনি। আমি কিছুটা চিন্তিত হয়ে গেলাম। তারপর আমি অন্যান্য দিনের ক্যামেরা চেক করি, কিন্তু আমি জেসাকে খুঁজে পাই না। তার পরদিন থেকে আমার ডিউটি 3-এ সিলেক্ট হয়। আমার মন খুব খারাপ হয়ে যায়। কিভাবে যে জেসার সাথে কথা বলবো? তার পরদিন আমি সকালে সব ফ্লোরে জেসাকে খুঁজি, কিন্তু পাই না। আমি স্টাফের রেকর্ড চেক করি, কিন্তু জেসাকে পাই না।
আমি ভাবলাম রাতে হয়তো ডিউটি করে, আমি অফ ডিউটিতে রাতে চলে আসি একবার কথা বলার জন্য জেসার সাথে। কিন্তু ছাদে গিয়ে আমি জেসাকে খুঁজে পাই না। আমি রাত 4টা পর্যন্ত অপেক্ষা করি, কিন্তু জেসা আসেনি। আমি তার দেওয়া নাম্বারে কল দিলাম, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো নাম্বারটি আনরেজিস্টার্ড ছিল। আমি পাগলের মতো হয়ে যাই। জেসাকে পুরো হসপিটাল খুঁজি কিন্তু পাই না। আমি একজন পুরান স্টাফকে নাম বলতে সে আমাকে জিজ্ঞেস করে দেখতে কেমন। আমি তার চেহারার বর্ণনা দিই, আর ওই স্টাফ আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে কিছু না বলে চলে গেল। আমি বুঝলাম কোনো একটা সমস্যা আছে। আমি দিন দিন জেসার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। কাজে মন বসছে না, শুধু ছাদে গিয়ে বসে থাকতাম। আমাকে অফিস থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এভাবে করলে চাকরি বাঁচানো মুশকিল হয়ে যাবে। আমি কোনো দিক না ভেবে অফিসের একজন ইন্ডিয়ান ছেলেকে কিছু টাকা দিয়ে বললাম যে জেসা নামের কেউ কি এই হসপিটালে কাজ করে কিনা চেক করতে। সে কম্পিউটারে সবকিছু খুঁজে এসে বলল বর্তমানে জেসা নামের কেউ নেই, তবে 1 বছর আগে কোনো এক জেসা নামের মেয়ে এখানে কাজ করত, কিন্তু হঠাৎ তার ফাইল ক্লোজড হয়ে যায়। কিন্তু ঠিক কী কারণে তা বলা নেই। আমি মনে মনে ভাবলাম তাহলে আমি যার সাথে এতদিন কথা বলে আসছি সে কে। আমি হসপিটালের পুরনো সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম এরকম কোনো মেয়েকে সে আসতে দেখেছে কিনা। সে বলল না। আমি তাকে ভালো মতো চেহারার বর্ণনা দিলাম, নাম বললাম। তখন সে আমাকে বলল সে কিচ্ছু জানে না, কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে আমি বুঝলাম সে আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। আমি তাকে অনেক জোর করলাম, কিছু টাকা দিলাম। তারপর সে বলল আজ থেকে 1 বছর আগে এখানে এইরকমই একটা মেয়ে কাজ করত। মেয়েটি ওই হসপিটালের একজন স্টাফের সাথে প্রেম করত। তারা ছাদে বসে গল্প করত, প্রেম করত, কিন্তু হঠাৎ তাদের মধ্যে কিছু নিয়ে সম্পর্কটা ভেঙে যায়। মেয়েটা সেটা মেনে নিতে পারেনি, তারপর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এরপর পুলিশ এসে ওই ছেলেকে ধরে নিয়ে যায়। হসপিটালের রেপুটেশনের কথা ভেবে এটাকে এখানেই ধামাচাপা দেওয়া হয়। এগুলো শুনে আমি যেন আকাশ থেকে পড়ি। তাহলে আমি যে জেসাকে চিনি সে জেসাকে? আমি দিন দিন রোগী হয়ে যাচ্ছিলাম, খাওয়া দাওয়া করতে পারছিলাম না, শুধু জেসার কথা মনে পড়ছিল। তারপর আমি ওই হসপিটাল থেকে রিজাইন দিয়ে দিই। আমি এখন অন্য কাজ করি, কিন্তু এখনও আমি জেসাকে স্বপ্নে দেখি। সে যেন আমাকে কিছু বলতে চায়। আমি অনেক ভোলার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ জিহাদ। ওনার বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। ঘটনাটি ওনার বাবার সাথে ঘটেছিল 2009 সালের শীতের কোনো এক রাত্রে। তখন ওনার বয়স 10 কি 11 বছর। ওনার বাবার লালমোহন বাজার একটি টেইলার্সের দোকান ছিল। লালমোহন বাজার থেকে ওনাদের বাড়ির দূরত্ব প্রায় 7 কিলোমিটার। ওনার বাবা প্রতিদিন সকাল 8টায় দোকানে যেতেন, ফিরতে ফিরতে রাত 10টা-11টা বেজে যেত। কাজের চাপ থাকলে, বিশেষ কোনো অকেশন, ঈদ, পূজা, এরকম কোনো অকেশন থাকলে কিন্তু টেইলার্সের দোকানে কাজের চাপ বেড়ে যায়। সেক্ষেত্রে ফিরতে ফিরতে দেরি হতো। তখন অবশ্য ওরকম কোনো অকেশন ছিল না, তারপরও কোনো কারণে একটু দেরি হয়ে যায়। রাত ওই দোকান থেকেই 11টা বেজে গেছে আর কি। তো ওনার মনে পড়ে যে বাড়িতে তো মাছ নাই, মাছ কিনে নিয়ে যেতে হবে। এখন রাতও তো অনেক হয়ে গেছে। শীতকালে তো লোকজন এমনিতেও বাজারে কমই থাকে। উনি যে সাইকেলটা চালিয়ে আসা যাওয়া করতেন ওটা রাখার জন্য একটা গ্যারেজ ছিল। ওই গ্যারেজের সাথেই ছিল মাছ বাজার। তো উনি ওই সময়ে যখন মাছ বাজারে গিয়েছেন, দেখা গেল মাছ বাজারে অল্প কিছু লোকজন বসে আছে। এর মধ্যে একজন লোক 4টি মাঝারি সাইজের পাঙাশ মাছ নিয়ে বসে আছে। এখন শেষ সময় 4টা মাত্র পাঙাশ মাছ অল্প দামেই উনি কিনে ফেললেন। যদিও বা 4টা পাঙাশ মাছ কেনার প্রয়োজন ওনার ছিল না, আর শেষ সময় তার কাছে ছিলই মাঝারি সাইজের 5টা পাঙাশ মাছ। সেও অনেক অল্প দামই দিয়ে দিচ্ছিল, মাছগুলো ভালো ছিল। এই জন্য উনি 4টা পাঙাশ মাছ কিনে বাজারের ব্যাগের মধ্যে ভরেছেন। যেহেতু 4টা পাঙাশ মাছ, এটা সামনের হ্যান্ডেলের সাথে রাখলে অবশ্য একটু অসুবিধাই হয়ে যায় হ্যান্ডেল ডানে বায়ে নাড়াচাড়া করতে। সাইকেলের পেছনে একটা ক্যারিয়ার ছিল যেখানে ভারী কিছু রাখা যায়, অর্থাৎ কেউ চাইলে কিছু রাখতে পারে, কেউ চাইলে বসতে পারে, এরকম একটা জায়গা আর কি, যেটা থাকে আর কি বাইসাইকেলের পেছনে।
তো উনি ওই বাজারের ব্যাগটা পেছনের ওই সিটে খুব সুন্দর করে বেঁধে নিলেন, এরপর সাইকেল চালানো শুরু করলেন। তো লালমোহন বাজার থেকে প্রায় 3.5 কিলোমিটার পথ উনি চলে আসছেন। ওখানে তো একটা দোকান ছিল, তো ওই জায়গাটার নাম হচ্ছে মিনার বাজার। ওই বাজারের সাথে একটা মাদ্রাসাও আছে, মসজিদও রয়েছে, তার সাথে একটা পুকুর আছে। এটা অবশ্য মেইন রোডের পাশেই। লালমোহন বাজার থেকে আসার সময় আগে পরে মসজিদ, তারপরে পরে মাদ্রাসা, তারপর পুকুর। যখনই ওনার বাবা মসজিদ মাদ্রাসা অতিক্রম করেছেন আর ওই পুকুরের কাছে চলে এসেছেন, তখন ওর বাবা অনুভব করেন তার সাইকেলটা খুব ভারী হয়ে গেছে। চিন্তা করলেন কি ব্যাপার, সাইকেল ভারী হয়ে গেল কেন, কোনো সমস্যা হলো কিনা। অনেক সময় হয় কি, বাইসাইকেলের যেই ব্রেকের যে অংশটা, যে ব্রেক শু বা যেই জায়গাটা চাপ দিয়ে ধরলে সাইকেল থেমে যায়, চাকা থেমে যায়, অনেক সময় ওই জায়গাটা চেপে আসে, তখন কিন্তু সাইকেল চালানোটা মুশকিল হয়ে যায়। উনি চিন্তা করলেন যে এরকম কোনো সমস্যা হলো কিনা, দেখি সাইকেলটা থামাই। সাইকেল থামানোর পরে দেখলেন যে না, সব ঠিকঠাকই তো আছে, সমস্যা নাই। আবার উনি সাইকেল যখন চালানো শুরু করেছেন তখন কয়েক মিনিট ঠিকঠাক, এরপরে আবার সাইকেলটা খুব ভারী হয়ে যায়। উনি প্যাডেল দিয়ে কোনোভাবেই সাইকেলটা আগাতে পারছেন না। উনি সাইকেল নিয়ে দাঁড়িয়েছেন, পেছন ফিরে তাকিয়েছেন যে কি ব্যাপার, কি হইল। উনি দেখেন যে না, পেছনেও কোনো কিছু নাই, কোনো ভয়ঙ্কর অবয়ব নাই, কেউ টেনেও ধরে নাই। উনি চিন্তা করেন কি নামবো আবার সাইকেল থেকে, কি মনে করে আবার একটু সামনের দিকে যখন আগানো শুরু করেছেন তখন দেখলেন যে না, সাইকেলটা স্বাভাবিক হয়ে গেছে। আবার উনি সাইকেল চালানো শুরু করেছেন। তখন ওনার বাবা শোনেন পেছন থেকে একটা শব্দ আসছে। শব্দটা কিসের এটা দেখার জন্য যখন উনি পেছন দিকে তাকিয়েছেন, তখন দেখেন ওনার পেছনে বাজারের ব্যাগটা নাই। সাইকেল থেকে পেছন দিকে 5 থেকে 6 হাত দূরে ওই বাজারের ব্যাগটা পড়ে আছে, যার মধ্যে ওই 4টা পাঙাশ মাছ ছিল। তো সাইকেলটা স্ট্যান্ড করে দাঁড় করিয়ে উনি ওই বাজারের ব্যাগটা হাতে নিয়েছেন, দেখলেন যে মাছগুলো ঠিকঠাকই আছে। বাজারের ব্যাগটা যখন উনি হাতে নিয়েছেন, দেখতে পেলেন ওই বাজারের ব্যাগের বেশ কয়েকটা জায়গা ছিঁড়ে গেছে। মনে হচ্ছে যে কেউ আঁচড় দিয়ে ওই জায়গাগুলোতে ফুটো করে ফেলেছে বা ছিদ্র করে ফেলেছে। কাপড়ের ব্যাগ ছিল তো। উনি চিন্তা করলেন যে এই দিক দিয়ে আবার মাছ পড়ে যায় কি না। উনি যখন বাজারের ব্যাগটা তুলবেন, মনে হচ্ছিল এই বাজারের ব্যাগের মধ্যে মাছ না, ভারী কোনো পাথর রয়েছে। কোনোভাবেই উনি বাজারের ব্যাগটা উঁচু করতে পারছিলেন না। অনেক কষ্টে উনি উঁচু করেছেন, নিচ দিকে হাত দিয়েছেন, উপর দিকে হাত দিয়ে অনেক কষ্টে উঁচু করে সাইকেলের ক্যারিয়ারের উপরে রেখেছেন। আবার খুব ভালো করে বাঁধার চেষ্টা করেছেন, বাঁধতে সক্ষম হন। আবার উনি সাইকেল চালানো শুরু করেন। যখনই শুরু করেছেন, হঠাৎ করে পেছন থেকে খুব ভারী কণ্ঠে বলে ওঠে, হেই, কোথায় যাস? যখনই এরকম ভারী কণ্ঠ উনি শুনেছেন, তখনই সাইকেল থামিয়ে দিয়েছেন। তখনও পেছন দিকে তাকান নাই। পেছন থেকে আবার বলে ওঠে, আমাকে একটা মাছ দিয়ে যা। তখন জিহাদ ভাইয়ের বাবার মনে ভয় আসে। উনি বুঝতে পেরেছিলেন উনি এক মেছর খপ্পরে পড়ে গেছেন। এদিকে উনি সাইকেল আরো জোরে চালানোর চেষ্টা করলেও উনি কোনোভাবেই সাইকেল আগাতে পারছিলেন না। উনি বুঝতে পারলেন যে সাইকেল নিয়ে আর আগানো সম্ভব হবে না। সাইকেলের যান্ত্রিক কোনো ত্রুটি নাই, এই কারণেই মূলত উনি সাইকেল আগাতে পারছেন না। আর এই কারণেই এই মাছের ব্যাগটা অনেক ভারী হয়ে গিয়েছিল। মাছ না দিয়ে উনি এখান থেকে যেতে পারবেন না। তো উনি আসলে বেশি কোনো কথাবার্তা বলেন নাই। উনি সাইকেলটা থামিয়ে ব্যাগের ভিতর থেকে একটা মাছ বের করে একটা পাশে রেখেছেন। হালকা একটা অবয়বের মতো কিছু একটা দেখা যাচ্ছিল। উনি ভয় পাচ্ছিলেন, তবে উনি মাছটা রেখে যখন আবার সাইকেল চালানো শুরু করেছেন, তখন দেখেন একদম সবকিছু ঠিকঠাক, সাইকেল হালকা হয়ে গেছে। উনি আসা শুরু করেছেন। তো ওখান থেকেও প্রায় 2 কিলোমিটার পথ উনি যখন চলে আসছেন, তখন আরেকটা বাজার পড়ে। ওই বাজারের নাম হচ্ছে তালতলা বাজার, ওটাও মেইন রোডের সাথেই। তো ওই বাজারের পরেই একটা বিশাল তুলা গাছ ছিল। তো তুলা গাছের কাছে যাবার আগেই জিহাদ ভাইয়ের বাবা দূর থেকে দেখছেন পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি পরা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এটা দেখেই জিহাদ ভাইয়ের বাবা বুঝতে পারেন এটাও কোনো স্বাভাবিক কিছু না। জিহাদ ভাইয়ের বাবা সাইকেলটা দাঁড় করিয়েছেন, সাইকেল থেকে নেমে সাইকেলটা হাত দিয়ে ধরেই ওই অবয়বকে একটা সালাম দিয়েছেন। অবয়বটা জোরে করেই সালামের উত্তরও নেয়। তখন ওই অবয়বটা জিহাদ ভাইয়ের বাবাকে জিজ্ঞেস করে, তুমি তো প্রতিদিন এখান দিয়েই যাও, তোমাকে দেখি রাতের বেলা যাও, তবে এত রাত্রে আসা যাওয়া করো না, জায়গাটা বেশি ভালো না, একটু তাড়াতাড়ি
বাড়িতে যাওয়ার চেষ্টা করবা। ওই অভাবটা কিন্তু জিহাদ ভাইয়ের বাবার কাছে কিছুই চায় নাই। তবে জিহাদ ভাইয়ের বাবা যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে যে ওই মাছের ব্যাগ থেকে একটি মাছ বের করে ওনার কাছাকাছি রেখে দেন, তারপর আবার সালাম দিয়ে চলে যান। প্রতিমধ্যে কিন্তু আর কোনো সমস্যা হয়নি, উনি তো বাড়িতে চলে আসছেন, দুটো মাছ কিন্তু ছিল। তো উনি জিহাদ ভাইয়ের মাকে এই সব ঘটনা খুলে বলেন যে ঘটনাটা কি হয়েছিল। তবে ওই রাত্রে অবশ্য বলেন নাই, সকালবেলা বলেছেন। ওই রাত্রে বললে তো আবার একটা ভয় ভীতির একটা পরিবেশ বাড়িতে সৃষ্টি হতে পারে। তো যাই হোক, এরপরে বাড়ির সবাই জেনে যায়। এটাই ছিল ঘটনা। আল্লাহর রহমতে এটা নিয়ে পরবর্তীতে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। Assalamualaikum listeners. Assalamualaikum listener. ওয়ালাইকুম আমার নাম মোহাম্মদ জুয়েল। জি। তো আমি বড় ছোট কুয়েতে, আর আমার পড়াশোনা মালয়েশিয়াতে হচ্ছে। সো তো তো জি। আমার সাথে রিসেন্টলি যেটা ঘটেছে সেটা হচ্ছে ব্যাক ইন 2016। তো সেপ্টেম্বরের টাইম, তখন আমাদের হচ্ছে সেমিস্টার ব্রেক চলে। তো আমার যে হাউসমেট দুজন, তো ওরা ছুটিতে চলে যায়। তো একজন চলে যায় সৌদি আরব ওর ভিসার প্রবলেমের কারণে, আর আরেকজন পাকিস্তান চলে যায়। তো আমি বাসায় একা তখন। তো একদিন হঠাৎ আমার ফ্রেন্ড বলতেছে দেন আমি তোমার বাসায় থাকবো তোমার সাথে, তো প্রবলেম আছে? আমি বললাম না, প্রবলেম নেই, তুমি থাকতে পারো। সো ও আমার সাথে রাতে হলো আমার বাসায়। তো আমরা মুভি দেখতেছিলাম। তো প্রায় রাত বাজে 3টা। তো আমাকে বলতেছেন তুমি ঘুমাবা? আমি বলছি না, আমি এখন ঘুমাবো না। তো আর পরে ঘুমাবো, হতে পারে ফজরের পরে। তুমি যদি ঘুমাতে চাও তুমি রাশাদের রুম ইউজ করতে পারো, আমি আমার রুমে পরে ঘুমাবো। তো স্বাভাবিক ও নিজের আর আমার ফ্রেন্ডের রুম যে রাশাদ, ওর রুমে চলে যায়। তো 10-15 মিনিট পরে ও বেরিয়ে এসে আমাকে বলতেছে আমাকে চিমটি কাটতেছো কেন? আমি বললাম দেখ, আমি যেভাবে বিন ব্যাগের মধ্যে শুয়ে আছি, আমার পজিশন নাই, আমি এই পজিশন থেকে উঠে আসবো। সো কি করে সম্ভব আমি চিমটি কেটে লাইক উইথিন 2 সেকেন্ডের মধ্যে আমি রুম থেকে বের হয়ে আসবো? তো আমি বললাম কিছু না, তো তুমি রুমে চলে যাও। তো আবার সে 10 মিনিট পর আসে। আসার পর বলে দেন আমাকে আবার তুমি চিমটি কাটছো। আমি তোমার সাথে মজা করতেছি না, তুমি ঘুমায় যাও, পরে আর নাহলে এখানে বসো। তো আমি বলছি, ও পরে কিছুক্ষণ পরে বলতেছে না আমি এখানে থাকবো না, তো আমি আমার বাসায় চলে যাবো, তো তুমি আমার সাথে চলো। আমি বলছি ইম্পসিবল, দেন আমি এখন আবার ব্লক এতে যাবো, আবার বাসায় আসবো না, আর তুমি যাই ফিল করতেছো, আর একটু পরে ফজর আজান দিবে, তো আমার সাথে বসে থাকো। তো এটা ছিল ওর সাথে যেটা ঘটেছে আমার বাসায়। তো আস্তে আস্তে আমরা যে আমার হাউসমেটরা ওরা চলে আসছে। তো আমরা আস্তে আস্তে মানে আরো কিছু ফিল করা শুরু করি বাসায়। দেন মাঝে মধ্যে মনে হচ্ছে বাসায় কেউ আছে, আমরা 3জন ছাড়া হাঁটাচলা করতেছে বাসার মধ্যে। তো আরেকটা যেটা ঘটনা হয়ে যায় বাসার মধ্যে, সেটা হলো সকালবেলা আমি স্বাভাবিক ইউনিভার্সিটি চলে যাব। তো ইউজুয়ালি আমরা ওয়াশিং মেশিনটা লাইক আজকে আমি ইউজ করবো বা নেক্সট ডে 2 দিন পর আরেকজন ইউজ করবো, এভাবে আমরা রুটিন করে রেখেছিলাম। সো আমি যখন ক্লাসে চলে যাব, তো আমি আমার মেশিনের মধ্যে কাপড়গুলো রেখে চলে যাই, মেশিন অন করে। আমি বাসায় ইউনিভার্সিটি ক্লাস শেষ করে প্রায় 8টা-9টা বাজে আসবো বাসায়। তো আসার পরে দেখি আমার কাপড়গুলা মানে ফ্লোরের মধ্যে পড়া, মেশিনের মধ্যে না, মেশিনে আমার ফ্রেন্ডের কাপড়। তো আমার যে ফ্রেন্ডটা, ও আবার পাকিস্তান থেকে। তো আমি ওর সাথে কিছু নিয়ে ঝগড়া হয়েছিল, তো আমি ওর সাথে এমন কথা বলি না। তো আমার যে ফ্রেন্ড ইন্ডিয়া থেকে, তো ওকে আমি বললাম দেন আচ্ছা আমি কাপড় সকালে দিয়ে গেছি মেশিনের মধ্যে, ও আমার কাপড়গুলো ফেলে দিয়ে ওর কাপড় কেন মেশিনে রাখছে? তখন আমাকে বলতেছে তাই আছো বাসায় নেই, আসুক আমি জিজ্ঞেস করবো। তো আসছে বাসায়, আসার পর ওকে জিজ্ঞেস করলাম দেন আচ্ছা আমার কাপড় ফেলে দিছো কেন? তো বলতেছে দেন আমি কোনো কাপড় ফেলি না, আমি যখন মেশিন ইউজ করতেছি তোমার কাপড় অলরেডি ফ্লোরে। আমি বলতেছি আমি তো ফ্লোরে রেখে যাইনি, কারণ কি আমি এগুলা মেশিনের মধ্যেই ছিল। তো তো আমাদের দুজনের মধ্যে ঝগড়াটা একটু বেড়ে যায়। তো আমি বলতেছি, তো হঠাৎ করে আমরা খেয়াল করলাম যে আমাদের বাসায় 2টা সিসিটিভি ক্যামেরা আছে। তো পরে তো আমরা জিজ্ঞেস করলাম দেন সিসিটিভি 2টা কি জন্য আর ইনঅ্যাক্টিভ? তো আমরা ওনাকে নেক্সট টাইম জিজ্ঞেস করে আচ্ছা বাসায় কি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা কিছু বা এই কারণে, তো সে
বিজি থাকার কারণে অ্যাভয়েড করে গেছে। তো পরবর্তী আমরা আর জিজ্ঞেস করিনি। তো আমরা অ্যাজ ইউজুয়াল, কারণ প্রবলেমগুলো এত বেশি হচ্ছে না, আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। তারপর আরো কিছুদিন যাওয়ার পর যেটা বাসায় হলো, যেটা পুরাই অস্বাভাবিক জিনিস, আমি আর আমার ফ্রেন্ড যে ইন্ডিয়া থেকে রাশাদ, ওর রুমে টিভি শো দেখতেছে, আমি আমার রুমে টিভি শো। তারপর প্রায় আসাম ওর ফ্রেন্ডের বাসায় চলে যায়, কারণ কি এটা ছিল উইকেন্ড। তো প্রায় রাত 2টা-3টা হবে। তো আমি আমার টিভি শো প্রায় শেষ হয়েছে, তো আমি আবার স্মোক করি। তো ভাবছি দেন আসামের কাছ থেকে আমি সিগারেট নিয়ে নেবো যদি বাসায় আসে। তো হঠাৎ দেখলাম মেইন দরজাটা খোলার সাউন্ড পেলাম। তো আসাম যেভাবে বাসায় আসে, দরজা অনেক জোরে খুলে, বন্ধ করার সময় জোরে বন্ধ করে, প্লাস রুমেও আসে, লিভিং রুম দিয়ে চলার সময় একটু জোরে চলে। ও চায় কি সবসময় নিচে ফ্লোরে যারা আছে তাদের যে একটু প্রবলেম হয়। আচ্ছা। তো পরে রাসেল ভাই যেটা হলো, আমি 10-15 মিনিট পরে ওর রুমে যাই, আমার টিভি শো প্রায় শেষ। তো যখন ওর রুমে যাই দেখি ওর রুমে নাই। তো আমি বললাম, ও আসলো মাত্র 10 মিনিট হচ্ছে, ওর 10 মিনিটের মধ্যে আমার বের হলে যদি হতো তাহলে সাউন্ড শোনা যেত। তো আমি গেলাম রাশাদের রুমে, যে জিজ্ঞেস করলাম, রাশাদ আসাম আসছিল না? বলে হ্যাঁ আসছে তো রুমে। আমি বলতেছি ও রুমে না। বলছে কি করে সম্ভব? তো আমি বলি তুই শব্দ শুনছো? তো বলছে হ্যাঁ আমি শব্দ শুনছি। তাহলে আমার সাথে তুই লাইক যোগ করার দরকার নেই, ও রুমে আছে। আমি দেখি, রুমে যাই দেখি ও দেখে ও নাই। তো আমাদের দুজনের মাথা মধ্যে ঘুরতেছে আমাদের বাসায় যেসব হচ্ছিল আমাদের সাথে, এটা কি ওইটা নাকি। তো ও চুপচাপ করে ভয় পেয়ে গেছে, ও বলতেছে আমি শুয়ে যাবো, আমি ইম্পসিবল, আমি এখন জেগে থাকবো না। তো ও শুয়ে গেছে, আমি আমার রুমে চিন্তা করতেছি হচ্ছেটা কি। সকালের আসাম আসলো, আসার পর ওকে জিজ্ঞেস করলাম দেন আচ্ছা তুমি কি কালকে রাতে বাসায় আসছিল? বলে আমি বাসায় আসছি তোমাদের সামনে এখনই। তো ওকে বললাম দেন তাহলে বাসায় আসছিল কে? কারণ তুমি যেভাবে আসো দরজা খোলার ওই সেম ওইটাই। তো হঠাৎ করে আবার বলতেছে আচ্ছা আমাদের আবার একটু আসলে সিরিয়াস নেওয়া দরকার জিনিসগুলো, কারণ কি বারবার হচ্ছে। এর মধ্যে রাসেল ভাই আবার যেটা কিছুদিন আগে হয়েছে, প্রায় লাস্ট নভেম্বরে, লাস্ট ইয়ারে। তো আমি লেট নাইটে বাসায় আসি, প্রায় লাইক 3টা-4টা বাজে। তো আসাম ওর রুমে, আর রাশাদ ইউজুয়ালি যদি ও বাইরে যায় ম্যাক্সিমাম 1টা বাজেও বাসায় চলে আসে। সো আমি বাসায় আসি দেখি রাশাদ ওর রুমে নেই। তো আমি আসামকে বললাম আচ্ছা রাশাদ বাসায় নেই, ওখানে এত রাত 3টা বাজে আসেনি কেন, ওকে কল দাও। তো বলছে কল দেওয়ার দরকার নেই, হতে পারে মানে অ্যাসাইনমেন্ট করতেছে, ফ্রেন্ডের বাসায় আছে, চলে আসবে। তো সকালে উঠে রাশাদকে জিজ্ঞেস হচ্ছে রাতে 3টা বাজে তুমি কই ছিল? তো বলতেছে আমি তো ঘুমাচ্ছিলাম রুমে। বাট ওটা শোনার পর আমরা দুজনে মানে অনেক ভয় পেয়ে যায়, শকড হয়ে যায়। দেন রাতে বেলা তুমি তো রুমে ছিলে না, আমরা দুজন তোমার রুমে গেলাম, তোমাকে দেখলাম না, আর তুমি বলছো তুমি রাতে বেলা রুমে ঘুমাইছিল। সো এরকম কিছু আর কি আমাদের বাসার মধ্যে হচ্ছিল। আর এখন তারপরে কিন্তু আমরা বাসা চাই নাই, কারণ কি আমাদের প্রবলেম গুলো হচ্ছিল না আর কি। মানে আমাদের যে বলে না যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি থাকলে বা কোনো প্রবলেম করে জিনরা, তো আমাদের প্রবলেম হচ্ছে না। তো আমরা বলতেছি ঠিক আছে, আমরা যখন প্রবলেম নেই তো আমরা থাকি। এই ছিল আমার ঘটনা আর কি আমার বাসা নিয়ে। ওকে, এটার সাথে কানেক্টেড ছিল একটা ঘটনা। আর একটা কানেক্টেড ছিল, ওইটা আমার গার্লফ্রেন্ডকে নিয়ে হয়। তো ওইটা ছিল লাস্ট 2016 এপ্রিল টাইম। সো একদিন আমি ওর রাতে বেলা ওর বাসায় যাই। তো হঠাৎ করে দেখি ওর মানে লাইক আমার কি রাসেল ভাইয়া মানে সারাউন্ডিং এ যদি কিছু থাকে ওটা আমি ফিল করতে পারি, জানি না কেন, বা শুনতে মানে আমার কাছে নিজের কাছে মানে অনেকের কাছেও কেমন যাই লাগে, বাট আমি এটা ফিল করতে পারি সারাউন্ডিং কিছু আছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমাদের বাসায় কি কিছু আছে? বলতেছে না তেমন কিছু নেই, তুমি মনে হচ্ছে এমনি, কারণ কি লেট নাইট হয়ে গেছে তো এই জন্য। তো আমি আচ্ছা ঠিক আছে, তো আমি আর কিছু বলিনি। তো ওকে বললাম দেন বাট বি সেফ। তো এটা বলে আমি চলে আসছি। তো কিছুদিন পর ও ওর অফিসে যায়, তো ওর কলিগসদের সাথে দেখা হয়। তো আমার পরিচয় ওর কলিগসদের সাথে। তো একটা কলিগস আছে যে ওর নেকেড আইতে মানে সেকেন্ড ডিমেনশন যেটা আমরা বলি সেটাও দেখতে পায়, ভূত জিন বা যে মারা গেছে তাকেও সে দেখতে পায়। তো আমাকে যখন স্টোরিটা বলতেছিল আমি মানে বিশ্বাস করি, আমি হাসতেছিলাম, দেন এটা কি করে সম্ভব একটা মানুষ সেকেন্ড ডিমেনশন দেখতে পারবে যেটা আমরা দেখতে পাই না। আচ্ছা। তো তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা তাহলে তুমি যখন দেখতে পাও তাহলে আমাকে একটা জিনিস বলো, আমার বাসার যদি যে আমার বাসাটা কোথায় বা প্লেসিং কিরকম তুমি সেটা বলতে পারবে না কিনা। তো ও আমাকে হেসে বললো দেন তুমি কি ভয় পাও? আমি বললাম আমি ভয় পেয়ে যদি ভয় পেতাম তাহলে আমার বাসায় এত কিছু হচ্ছে আমি কি করে থাকতেছি। তো পরে বলছে তুমি যা ফিল করছো বা দেখছো এটা আছে কিছু একটা তোমাদের এখানে।
তো আমাকে আর কিছু ভয় নেই, কারণ কি আমার গার্লফ্রেন্ডের সাথেও ভয় পেয়ে সবে, তো বলতেছে অ্যাভয়েড করার জন্য, তো আমি অ্যাভয়েড করে দিচ্ছি। তো রাসেল ভাইয়াস তো আস্তে আস্তে হচ্ছে কি ওর প্রবলেম গুলো বাড়ে, যেটা ওকে ওর কলিগস বলে না, যখন একটু বেশি হয়ে যায় তখন। তো ওর বাসায় বেসিক্যালি যে ওর রুমটা আছে, ওর রুমটা থেকে লিভিং রুম ওই দিকটা হচ্ছে ওই যারা সেকেন্ড ডিমেনশনের ওর রুমের দিয়ে ক্রসিংটা আর কি ওর রুমটা দিয়ে, মানে জিন হোক বা মৃত কেউ হোক হ্যাঁ। ওখান দিয়ে আর কি চলাচল করে। আচ্ছা তো স্বাভাবিক ও একদিন অফিসে গেল, তো ওর কলিগস দেখতেছে ওর পাশে কেউ দাঁড়ানো, তো ভাবছে দেন হতে পারে স্বাভাবিক অন্য কেউ, কারণ কেউ অফিসে বসে। কলিগ বা কেউ তো হ্যাঁ, হতে পারে, হ্যাঁ। তো ইগনোর করেছে ওর কলিগস। হুম, তো পরে কিছুদিন যাওয়ার পরে ওর কলিগস নোটিস করে দেন ওর আশপাশে এই লোকটা থাকে, মানে যাকে সে দেখে Always. অলওয়েজ। আচ্ছা তারপর ও কি করলো, মাঝখানে একদিন ওরা হ্যাং আউট করে ওর কলিগসদের সাথে ওর বাসায়। তো ওর কলিগস তখন দেখে একটু মানে চিন্তা করতেছে যে ওকে বলা কি এখন উচিত নাকি না, কারণ কি হুম। ফারা ইউজুয়ালি অনেক ভয় পায় সব জিনিসগুলোকে। তো তারপরে সে বলতেছে না তা ওকে, তো দেখে ওর বাসায়ও যখন ফারা থাকে, তো ওই লোকটা ওইখানে ওর বাসার ওইখানে ওর আশপাশে ঘোরাঘুরি করতেছে। তো সে এখন ভাবতেছে যে বলা উচিত, তো ওকে আস্তে ধীরে ও বলে, তো ও বিশ্বাস করে না তেমন কিছু, তো বলতেছে এরকম কিছুই না। বাট ঘটনা এখানে থামতে পারতো, বাট থামেনি, এটা বেড়ে যাচ্ছিল। লাইক ও মানে অফিসের কাজে একটু বাইরে ছিল প্রায় মাসখানে, প্লাস ও নিজেও ভ্যাকেশনের জন্য ইউকে তে চলে যায়। তো যখন ও ব্যাক করে, তো থিংস আর গেটিং মোর ওয়ার্স। তো দেখা যাচ্ছিল দেন এখন, কারণ কেউ ছিল না, তো যার কারণে ও ওকে খুঁজে পাচ্ছ না। যখন ও ব্যাক করছে, তো ওর আশপাশে এখন আগে যে একটু ডিস্টেন্স রাখতো ওর সাথে, এখন ওর কলেজ দেখতেছে ওর ডিস্টেন্স আর রাখতেছে না, ওর পাশে দাঁড়িয়ে থাকে সবসময়। তো ওর কলেজ ওকে বলে, তো বলার পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে আমি মমের সাথে শেয়ার করবো। তো ওর মমের সাথেও শেয়ার করে, তো ওর মম ওকে বলে দেন হতে পারে তোমার আমাদের এনসেস্টার যারা তারা তো আমাদের ফ্যামিলিতে কিছু রেখে গেছে, হতে পারে প্রোটেকশনের জন্য, তো হতে পারে ওরা কেউ হবে। তো ওর মম আর ইয়া করেনি। তো এরপর যা হলো, ও হঠাৎ তো ওর কলিগসটা হ্যাং আউট করবো ওর বাসায়, সেদিন রাতে থাকবে। তো ওরা স্বাভাবিক বাইরে যায় গ্রোসারিজ নেওয়ার জন্য। তো রাতে যখন আসে, যেটা সবচেয়ে আশ্চর্যজনক সেটা হলো ও যখন রুমে ঢুকে ওরা ফিল করতেছে দেন মানে একটা স্ট্রং ফিলিং আসতেছে যে কিছু আছে বাসার মধ্যে, যেটা আগে ওর ফিল করেনি যখন বাসা ঢুকছে। তো ওর কলিগ যা দেখলো, মানে ওই যে ওর মানে সারাক্ষণ পিছে করে, তো সে মানে একটু রেগে আছে মনে এরকম টাইপের লাগতেছে। তো যখন ওর রুমে যায় দেখে ওর বাথরুমের সিলিং ভেঙে পড়ে আছে, আচ্ছা বাসার মধ্যে এসব হচ্ছে। তো এর মধ্যে তো ও আর থাকতে চায় না। তোর কলিগস বলে তুমি এখানে থেকো না, ইটস নট সেফ ফর ইউ এনিমোর, তুমি আমার সাথে চলো, আমার বাসায় থাকবা। তো ওর বাসায় থাকছে, আর তখন বলতেছে দেন তুমি হয়তো এটা তোমার আম্মুর সাথে শেয়ার করো বা আমার ফ্যামিলি কারোর সাথে, কারণ কি আমার ফ্যামিলি ওরাও দেখতে পারে, তো ওরা কিছু একটা করবো, মোস্টলি তুমি তোমার মমের সাথে কন্ট্যাক্ট করো। তো ওর মমকে কন্ট্যাক্ট করে, তো ওর আবার তো ও বাসা ছেড়ে দেও, ভাই ভাবির সাথে আর থাকে না, ওর বোনের বাসায় চলে আসে। তো বোনের বাসায় চলে আসে, তো ভাবছে দেন যখন আমি ওর বোনের বাসায়, তো এটা তেমন হবে না। তো এর পরের উইকে যা হয়, তো ওর বোনের বাসায় যখন ও ছিল, এরপর অফিসে যখন যাচ্ছে, তো সন্ধ্যায় কথা বলতেছিল কলিগের সাথে অফিস শেষ করার পরে। তো ওর কলিগ দেখতেছে ওর পাশে একদম দাঁড়ানো, সে একদম মানে কাছাকাছি বলতে গ্যাপ নেই তেমন। ও ভয় পেয়ে গেছে, ওকে বলে দেয়। তো নেক্সট ডেতে ওর হোম টাউনে চলে যায়। তো যাওয়ার পর মমের সাথে শেয়ার করে, তারপর এরপরে যে মম একটা হুজুর ডাকে, তো সব হওয়ার পর তারপর এখন অনেকটা স্বাভাবিক, তো এটা দেখা যাচ্ছে না। এই ছিল Okay. ঘটনা আমার। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি লালমিহাট থেকে। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন হচ্ছে, তার নাম হচ্ছে আরিফ। আর আরিফের বাড়ি হচ্ছে পাবনা জেলার চাটমোহর উপজেলার মূল গ্রাম এলাকায়। আরিফ ভাই দীর্ঘ 8 বছর সৌদি আরবের আবাহা শহরের একটি বড় সরকারি হাসপাতালে
ক্লিনিং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তো সেখানে তার সাথে একটা ভয়ানক অভিজ্ঞতার ঘটনা তিনি সম্মুখীন হন। তো সেই ঘটনাটা তিনি শেয়ার করেছেন। আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। তো রাসেল ভাই, আমি আরিফ ভাইয়ের ঘটনায় চলে যাচ্ছি। তো আরিফ ভাই যে হাসপাতালে কাজ করতেন সেটি পাহাড়ের ঢালে অবস্থিত বেশ একটি মেডিকেল কমপ্লেক্স, একটা বড়সড় মেডিকেল কমপ্লেক্স, এবং হাসপাতালে একদম নিচের তলায় বেসমেন্টে ছিল মর্গ এবং স্টোর রুম। তো দিনের বেলাতেও সেখানে লোকজন আনাগোনা খুব কম থাকতো। আরিফ ভাইয়ের ডিউটি ছিল নাইট শিফটে। রাত তখন আনুমানিক 3টা। হাসপাতালের চারপাশ একদম নিস্তব্ধ, শুধু এসির একটানা মৃদু শব্দ শোনা যাচ্ছিল, ফ্যানের মৃদু শব্দ শোনা যাচ্ছিল, তাছাড়া কোনো শব্দ নেই, একদম নিস্তব্ধ। তো আরিফ ভাই তার টিমের কাজ তদারকি করে নিজের ছোট্ট কেবিনে তিনি ফিরতেছিলেন, এবং ফেরার পথে তাকে মর্গের সামনে লম্বা করিডোরটা পার হতে হয়। তো করিডোরের আলোগুলো ছিল সেন্সর সিস্টেমের, অর্থাৎ কেউ হাঁটলে আলো জ্বলে ওঠে, আবার কেউ যদি না থাকে সেগুলো আবার আলো নিভে যায়। তো আরিফ ভাই যখন করিডোরের মাঝখানে পৌঁছালেন তখন দেখলেন তার থেকে অন্তত 20 ফুট দূরে মর্গের দরজার সামনে একজন নার্স দাঁড়িয়ে আছে। নার্সটির পরনে ছিল ধবধবে সাদা ইউনিফর্ম। তিনি দেয়ালের দিকে মুখ করে নিচু স্বরে কিছু একটা পড়তেছিলেন। তো আরিফ ভাই ভাবলেন হয়তো নতুন কোনো ডিউটিতে নার্স পথ হারিয়ে এখানে চলে এসেছে। তিনি কিছুটা এগিয়ে গিয়ে তো আরবিতে জিজ্ঞেস করলেন যে ইয়া ইখতি, তো ইখতি মানে হচ্ছে বোন, ইয়া ইখতি, আপনি কিছু খুঁজছেন? কিন্তু সেই নার্স কোনো উত্তর দিলেন না। আরিফ ভাই লক্ষ্য করলেন সেই নার্স যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই সেন্সর লাইটটিও জ্বলছে না, অর্থাৎ সেন্সর তাকে শনাক্ত করতে পারতেছে না। অথচ মানুষ এই সেন্সর লাইটগুলো এতটাই যে সেন্সিটিভ যে মানুষ যদি কাছাকাছি গেলেই এটা জ্বলে ওঠে, অথচ সেই লাইটের নিচেই মেয়েটি দাঁড়িয়ে, অথচ সেই লাইটটা তাকে শনাক্ত করতে পারতেছে না। তো আর তিনি চিন্তা করলেন যে সেন্সর লাইট তো নষ্ট হওয়ার কথা নয়, কারণ এটা এত বড় একটা প্রতিষ্ঠান, এখানে নষ্ট লাইট হয়ে থাকার কোনো মানেই হয় না। তো আরিফ ভাই যখন আরও 2-3 পা আগালেন তখন দেখলেন সেই নার্সে ধীরে ধীরে দেয়ালের ভিতর দিয়ে ওপাশে চলে যাচ্ছেন, কোনো দরজা ছাড়াই। তিনি শক্ত দেয়াল ভেদ করে ভিতরে অদৃশ্য হয়ে গেলেন। আরিফ ভাইয়ের এটা দেখে তো গায়ের পশম যেন দাঁড়িয়ে গেল। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। ঠিক ওই মুহূর্তে করিডোরের একদম শেষ প্রান্তে থেকে একটা স্ট্রেচার টেনে নিয়ে আসার ঘর ঘর শব্দ ভেসে এলো। অথচ সেই পুরনো করিডোরে আরিফ ভাই ছাড়া আর দ্বিতীয় কোনো জীবিত মানুষ ছিল না। তাহলে এরকম শব্দ আসতেছে কোথার থেকে? তো সেই ধবধবে সাদা ইউনিফর্ম পরা নার্সে যখন চোখের সামনে দেয়াল ভেদ করে অদৃশ্য হয়ে গেলেন, আরিফ ভাই তখন ভয়ে একদম জমে গিয়েছিলেন। কিন্তু তার আতঙ্ক আরও বেড়ে গেল যখন তিনি করিডোরের শেষ মাথায় সেই স্ট্রেচার টেনে আনার শব্দ শুনতে পেলেন। তিনি ফোনের টর্চলাইটটা ঠিক অন্ধকারের দিকে তাক করলেন। আলোর ছটায় তিনি দেখলেন যে সত্যি একটা স্ট্রেচার ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতেছে। কিন্তু আশ্চর্যের বিষয় রাসেল ভাই, সেটি কেউ ঠেলছে না। স্ট্রেচারটার চাকার উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যেন সেটা মর্গের দিকে একাই আসতেছিল। আরিফ ভাই করিডোরের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়লেন, এবং স্ট্রেচারটি যখন তাকে অতিক্রম করতেছিল তার সামনে দিয়ে তখন তিনি লক্ষ্য করলেন যে স্ট্রেচারের উপরে রাখা চাদরটি এমনভাবে উঁচিয়ে আছে যেন তার নিচে কোনো মানুষের মরদেহ রাখা, অথচ সেখানে বাস্তবে কিছুই ছিল না। স্ট্রেচারটি ঠিক মর্গের দরজার সামনে গিয়ে থেমে গেল। ঠিক ওই মুহূর্তে করিডোরের সেন্সর লাইটগুলো হঠাৎ করে একসাথে জ্বলতে শুরু করলো এবং নিভতে শুরু করলো। তো আরিফ ভাই লক্ষ্য করলেন যে মর্গের ভারী লোহার দরজার ওপাশ থেকে কেউ একজন খুব জোরে জোরে ধাক্কা দিচ্ছে। ধাক্কা ছুটে দরজাটা থরথর করে কাঁপতে লাগলো, এবং সৌদি আরবের সেই হাসপাতালের মর্গের দরজাগুলো অনেক ভারী। দরজাগুলো এত পরিমাণ ভারী যে বলার বাইরে, এবং সেগুলো অটোমেটিক লক সিস্টেমের, ভেতর থেকে কারো ধাক্কা দিয়ে খোলার কোনো সুযোগ নেই। তো আরিফ ভাই যখন সেখান থেকে দৌড়ে পালানোর কথা ভাবলেন, ঠিক তখন তার কানে এলো একটা অস্পষ্ট শব্দ। কেউ যেন খুব শীতল সুরে তার কানের কাছে ফিসফিস করে বলল, হাজাল মাকান লাইলা লাকা। এরকম একটা আরবি শব্দ তিনি শুনলেন, হাজাল মাকান লাইলা লাকা, এই জায়গাটি তোমার জন্য নয়। এটা বাংলা অর্থ হচ্ছে এটা,
তো এরকম একটা তিনি শব্দ শুনলেন। আরিফ ভাই আর এক মুহূর্তে অপেক্ষা না করে লিফটের দিকে দৌড় দিলেন। তিনি যখন লিফটের বাটন চাপতেছিলেন তখন তার মনে হলো পিছন থেকে কেউ একজন তার জামার পিছনে অংশটা টেনে ধরে আছে। তিনি পিছনে ফিরে কাউকে দেখতে পেলেন না, কিন্তু দেখলেন তার ইউনিফর্মের উপরে জায়গাটা 5টা আঙ্গুলের একটা সাদাটে দাগ পড়ে আছে, যেন কেউ বরফ মাখা হাত দিয়ে সেটাকে ধরে রেখেছে। তো লিফটে ওঠার পর লিফটে উঠে উপরের তলায় আসার পর তার হার্টবিট এতটাই বেড়ে গিয়েছিল যে কিছুক্ষণের জন্য তিনি মনে হয় যে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। তো লিফটে করে উপরের তলায় আসার পর আরিফ ভাই সরাসরি ডিউটি ডক্টরের রুমে গিয়ে ঢুকলেন। তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সেখানে কর্মরত ছিলেন ডক্টর খালেদ, যিনি অনেক বছর ধরে এই হাসপাতালে আছেন। তো আরিফ ভাইয়ের অবস্থা দেখে তিনি এক গ্লাস পানি এগিয়ে দিলেন এবং শান্ত হতে বললেন। তো আরিফ ভাই যখন বেসমেন্টের সেই নার্স এবং একা একা চলতে থাকা স্ট্রেচারের কথা বললেন, ডক্টর খালেদ বেশ অবাক হলেন। তো প্রথমে অবাক হলেন, কিন্তু কিছুক্ষণ পর তিনি দেখা যায় যে নর্মাল। তো তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে জানালা দিয়ে বাইরে মরুভূমি অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। তো ডক্টর খালেদ খুব নিচু স্বরে আরিফ ভাইকে উদ্দেশ্য করে বলেন যে, আরিফ, তুমি যা দেখেছো তা আসলে হাসপাতালে একটা পুরনো স্টাফেই দেখেছে, বিশেষ করে ওই সাদা ইউনিফর্ম পরা নার্সকে। তিনি আরও জানান যে আজ থেকে প্রায় 10 বছর আগে এই হাসপাতালে আসলে একজন নার্স ছিলেন যিনি খুব নিষ্ঠার সাথে কাজ করতেন। তো এক রাতে জরুরি বিভাগে এক বড় সড়ক দুর্ঘটনার রোগী আসার খবর পেয়ে তিনি সিঁড়ি দিয়ে নামার সময় তাড়াহুড়া করে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান, এবং এই গুরুতর আঘাত পাওয়ার কারণে তিনি মারা যান। তো আশ্চর্যের বিষয় হলো যে মারা যাওয়ার আগে তার শেষ কথা ছিল, আমাকে স্ট্রেচারে নিয়ে নিচে যেতে হবে, রোগী অপেক্ষা করছে। মানে এখানে সেই নার্সটি এতটাই দায়িত্বশীল ছিলেন যে তিনি নিজের জীবন পরোয়া না করে একটা যে রোগী নিচে এসেছেন সেই রোগীকে নেয়ার কথাটাই তিনি বলেছেন যে সেই রোগী অপেক্ষা করতেছে, আমাকে স্ট্রেচারটা নিয়ে যেতে হবে। তো ডাক্তার খালিদ কথাগুলো শেষ করার আগেই হঠাৎ হাসপাতালে পুরো ফ্লোর যেন বিদ্যুৎ চলে গেল, এবং জেনারেটর ব্যাকআপ আসতে সাধারণত কয়েক সেকেন্ড সময় লাগে, কিন্তু এই কয়েক সেকেন্ড সময় যেন আরিফ ভাইয়ের কাছে কয়েক ঘন্টার মতো মনে হলো। কারণ তিনি খালিদ ভাইয়ের কথা শুনে এবং সেই ঘটনাগুলো মনে করে এতটাই ভয় পেলেন যে বলার বাইরে। কিন্তু কিছুক্ষণ পরেই আসলে বিদ্যুৎ চলে এসেছে। তো পরবর্তীতে খালিদ ভাই বলেন যে, দেখো, তুমি আসলে ওই মর্গের ওই আশেপাশে বিশেষ করে রাত্রেবেলা যেও না। আসলে যারা ওই রাতের বেলা বিশেষ করে গভীর রাতে ওই দিকে যায় তাদের সাথে এই ধরনের ভৌতিক সমস্যাগুলো হয়। যদিও কোনো ক্ষতি তেমন আসলে শোনা যায়নি, কিন্তু সবাই আর কি ট্রমাটাইজে ভোগেন বিশেষ করে এই ঘটনার পর। তো তোমাকে আমি পরামর্শ দেব, তুমি ওই দিকে যেও না, তাহলে আশা করি তোমার সাথে আর সমস্যা হবে না। তো আরিফ ভাই পরবর্তীতে তিনিও বুঝতে পারেন যে হ্যাঁ, আসলে সেই মেয়েটাই আসলে যেহেতু নিষ্ঠার সাথে কাজ করতেছিল, হয়তো বা এখন সেটারই কোনো কার ইঞ্জিন বা কোনো কিছুই এখন সমস্যা করতেছে। তো পরবর্তীতে আরিফ ভাই সে হাসপাতালে চেষ্টা করেন যে ওই সাইডে যেহেতু তাকে ওই সাইড দিয়ে তাকে বাসা যেতে হয়, তো তিনি চেষ্টা করেন যে কারো না কারোর সাথে বেশি রাত হলে সেদিক দিয়ে যাওয়ার। তো এরপরে আসলে আরিফ ভাইয়ের সাথে এই ধরনের ঘটনাগুলো আর ঘটেনি, কিন্তু তিনি তার সেই হাসপাতালের অনেক কলিগের কাছে শুনেছেন সেই মেয়েটার ঘটনা। এক একজনের সাথে এক একভাবে ঘটনা ঘটেছে, তারা তাকে সেই ঘটনাগুলো শেয়ার করেছেন। তো আরিফ ভাই জানিয়েছেন যে রাসেল ভাই পরবর্তীতে তিনি আমাকে সেই ঘটনাগুলো পাঠাবেন। তো তিনি যদি আমাকে ঘটনাগুলো পাঠান, আমি চেষ্টা করবো আপনাকে ঘটনাগুলো শেয়ার করার। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজ আপনাদের মাঝে আরও একটি ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তামিম হাসান ফরিদপুর থেকে। তামিম তার নানা বাড়ির একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তামিমের নানা বাড়ি ছিল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোনো একটি গ্রামে।
মানে একেবারেই গ্রাম, সেটা তখনও বিদ্যুৎ কেবল আসছে এরকম একটা অবস্থা, মানে বাজারে বিদ্যুৎ আছে এবং কানেকশন আস্তে আস্তে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো এরকম একটা জায়গায় হচ্ছে তামিমের নানা বাড়ি। তো এই ঘটনার বছর দেড়েক আগে তামিমের নানা তিনি পরলোক গমন করেন এবং তিনি চলে যাওয়ার পরে তার বাসায় ভাগাভাগি হয়। তো তাদের জমি জমা ভাগ বাটোয়ারার ফলে তামিমের মামারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জমি পান, সেগুলো চাষের জমি এবং আরও কিছু জমি জমা ছিল, সেগুলো ভাগাভাগি হয়। তো তামিমের ছোট মামা তিনি নতুন বিয়ে করেছিলেন এবং বাসায় কোনো কারণে তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না, অন্য ভাইদের স্ত্রীরাও ছিল এবং তাদের মধ্যে কোনো মানে দেখা যেত যে মানে একটু অন্যরকম খুঁটাখুটি লেগে যেত আর কি, এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় তামিমের ছোট মামা বলেন যে তিনি আলাদা হয়ে যাবেন এবং তিনি তার মাকে রিকোয়েস্ট করেন চাইলে যেতে পারেন, মানে তামিমের নানিকে। তিনি বলেন যে না, আমি আমার মানে মূল ভিটা ছেড়ে, মানে যেখানে আমার হাজব্যান্ডের ভিটা, ওটা ছেড়ে এখন কোথাও যাব না। তো যাই হোক, তামিমের ছোট মামা একটু রাগ করেই, অভিমান করেই তিনি বাসা থেকে বের হন এবং তিনি তাদের বাসা রেডি করেন, মানে তার নিজের জন্য একটা আলাদা বাসা বানান। সেই বাসাটা খুব বেশি মানে কি বলে মানে স্টেবল করে তিনি তৈরি করতে পারেন নাই, কারণ তিনি তেমন একটা ইনকাম করতেন না। তার একটা দোকান ছিল বাজারে, এটা তিনি পেয়েছেন বাবার কাছ থেকে। তো সেই অর্থবিত্ত যতটুকু তিনি যা পেতেন সেটা দিয়ে তিনি একটা মোটামুটি একটা ঘর তৈরি করেন। সেই ঘরটা হচ্ছে তার বাবার দেয়া একটা অংশে, জমির অংশে, এবং সেই জমিটা হচ্ছে তার নিজস্ব চাষযোগ্য একটা জমি ছিল তার পাশেই। এবং সেই ঘরটার ওই জায়গাটা যেখানে ঘর তৈরি হয় আপনারা জানেন গ্রামে সেই জায়গাগুলো একটু উঁচু হয় এবং সেখান থেকে নেমে গেলে দেখা যায় চাষের জমি থাকে। তো তামিমের ছোট মামার জায়গাটাও এরকম ছিল, মানে মূল ভিটার থেকে নেমে গিয়ে চাষের জমি, একদিক দিয়ে বেরিয়ে যাওয়া যায় চাষের জমি, ওখানে আইল ধরে হাঁটা যায় এবং দেখা যাচ্ছে যে ওখানে চাষবাস হয়। তামিমের মামাই এগুলো তত্ত্বাবধান করতেন, তার ছোট মামা। এবং মানে বেশ বড়, মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই জমি, এবং তারপরে দূরে যে অন্য মানুষের জমি শুরু হয়েছে এরকম, এবং অনেক মানুষের জমি শেষ হয়ে এই চাষের জমি যেখানে শেষ হয়েছে ওই জায়গাটা অনেক দূরে, দেখাই যায় না, এখান থেকে অনেক দূর হেঁটে যেতে হয়। তো আর তার মানে দিনের বেলার পরেই তামিমের ছোট মামার এই ঘরটা বেশ আইসোলেটেড থাকে, মানে একেবারে মানে কি বলে মানুষবিহীন প্রায়। তামিমের নতুন মামি আর মামা দুইজনই, আর এখানে কিন্তু তার মা আসেননি এ বাসায়, তো সুতরাং আর কেউই আসেননি, অন্য ভাইয়ের স্ত্রীরাও আসেন নাই, এবং তার আরেক ভাইও আলাদা জায়গায় একটা বাসা করছেন। তো তামিমের বড় মামা থাকতো তার নানির সাথে, তার নানিকে নিয়ে ওইখানে মূল ভিটাতে। তো যাই হোক, তামিমের ছোট মামা চলে আসেন এই বাড়িতে মুভ করে, এবং এখানে কিন্তু তখনও বিদ্যুতের ব্যবস্থা নাই, ওই হারিকেন এবং কুপি এগুলো জ্বালায় তিনি থাকেন। তো তার স্ত্রীকে তিনি বলেন যে তোমার কাছে কি খারাপ লাগতেছে এখানে থাকতে, চলে আসছো বাসার থেকে এত দূর? তো তার স্ত্রী বলে যে না, ওই ঝগড়াঝাটি রোজ হওয়ার থেকে ভালো আমার আপনি নিয়ে যাবেন, আমি যে আপনার মার সাথে দেখা করব, দু একদিন সেবা করব, আবার চলে আসবো আমার বাসায়, আর মারে নিয়ে আসার চেষ্টা করবো আমাদের বাসায় যদি উনি আসেন। তো যাই হোক, উনি খুব ভালো মহিলা ছিলেন, তামিমের ছোট মামি। এটা তামিমেরই ভাষ্য যে তিনি খুব শান্তশিষ্ট একজন ভদ্র মহিলা ছিলেন। যাই হোক, তো এখানে উনি থাকছেন, তার কাছে একটু অস্বস্তি লাগতেছে। তো তামিমের মামির কাছে নাকি একটু ভয় ভয় লাগতো বাসাটায়। এখন সেটা একা থাকার কারণেও হতে পারে, দিনের বেলা তিনি থাকতেন, মানে আর তামিমের মামা তো চলে যেত, তার দোকানে চলে যেত, জমিতে খবর নিতে যেত, মানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো, তো তিনি একা থাকতেন। তো তিনি একটা জিনিস খেয়াল করছিলেন যে দুপুরবেলা, ভর দুপুরে তাদের বাসায় ঢেল পড়ে, মানে এরকম বড় বড় ঢিল এসে তাদের টিনের চালে পড়ে ঢম ধাম করে। তো তিনি মনে করছেন যে এখানকার দুষ্ট ছেলেপেলেরা আছে, ওই যে বাচ্চা ছেলেপেলে যে টিনেজ, তারা হেঁটে যায়, কারণ ওনাদের তামিমের এই মামার বাসার থেকে বেশ খানিকটা দূরেই হচ্ছে ওখানকার প্রাইমারি স্কুলটা, মানে হেঁটে একটু পার হলে প্রাইমারি স্কুল। তো প্রাইমারি স্কুল এই দুপুরের দিকেই ছুটি হয় আর কি। তো তিনি ভাবতেন যে ওই প্রাইমারি স্কুলের ছেলেপেলারা ইট মারে কিনা। তো তিনি দু একদিন উকি দিয়েছেন, কাউকে দেখেন নাই। তো তারপর তিনি আর ওই বদার করতেন না, যখন ওই সময়টা আসতো, ওই ঢিল টিল পড়তো, দু একদিন তিনি ওই দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে থাকতেন, আর ওইটা নিয়েই করতেন না তিনি। তো যাই হোক, এরকম এই একটা সমস্যায়। আর একটা জিনিস হচ্ছে যে কখনো তামিমের মামা যদি লেট করে আসতো, তিনি বুঝতেন যে তার পাশের বাসার আশেপাশে মনে হতো যে মানে কিছু একটা সরব, মানে কিছু একটা আছে, কিছু একটা উপস্থিতি তিনি টের পেতেন, মনে হয় যে কোনো একটা অস্তিত্বের উপস্থিতি। এটা তার কাছে একটু ভয় লাগতো, কারণ গ্রামের মানুষ বলে অনেক কিছু,
তিনি আর ওরকম ভাবে আর কি চলাফেরা করতেন না। তামিমের মামা লেট করে আসলে দরজা বন্ধ করে বসে থাকতেন, তিনি বেরোতেন না। তার মামা একটা চাপ কল লাগাই দিয়েছিল, ওখানে চাপ কল লাগায় ওই চারপাশে ওই একটা পাকা পাটাতন করে সেটার মধ্যে চাপ কল লাগায় চারপাশে একটু করে বাধাই করে দিচ্ছিল। তো পানির দরকার হলে চাপ কল থেকে নিতে হইতো। উনি সন্ধ্যার পর আর চাপ কল মানে চাপতেন না, এরকম অবস্থা। তিনি অনেকবার শব্দ পাইছেন, মনে হচ্ছে যে চাপ কল কেউ চাপতেছে। সন্ধ্যা হয়ে গেছে, তখনও তামিমের মামা আসে নাই, এইটুকু ভয় ছিল। বাট তারপরও তিনি ওই যে ঝগড়াঝাটি এগুলার ভয়ে তিনি চাইতেন না যে এই বাসা ছেড়ে আবার ওই মূল বাসায় যেতে। যাই হোক, এইভাবেই তার দিন কয়েকদিন কাটলো। আর তামিমের মামাও আসলে আর সময় পাইতেন না। এদিকে কিন্তু তাদের বাসার পেছনে বিশাল ঝোপঝাড়, মানে গাছপালা, মানে এই যে মূল যে তাদের ভিটার থেকে যে নেমে গেছে চাষের জমি পর্যন্ত যাওয়ার জন্য, সেটার মধ্যেও কিন্তু মানে এখন যদি আমরা কাঠার হিসাবে বলি 2-4 কাঠা জায়গা প্রায় গাছপালা, তারপর নেমে গেছে নিচে আর কি চাষের জমি। আর পাশ থেকে তো ওই জায়গাটা বেশ ঘন জংলা, আবার বাঁশঝাড় আছে, কয়েকটা বাঁশঝাড় আছে এদিক ওদিক। এবং তার তামিমের মামা একটা বাথরুম তৈরি করছিলেন। সেটা স্বভাবতই তখনকার সময় মানুষ এখনো হয়তো করে, আমি জানি না, এখন একটু কমে গেছে হয়তো রেশিওটা, এখন অ্যাটাচ বাথরুম হয়। তখনকার সময় মানুষ বাথরুমটা তৈরি করতেন মূল বসত ভিটা থেকে একটু হেঁটে যেতে। তো তাদেরটাও এরকম ছিল আর কি, এই বের হয়ে হেঁটে গিয়ে ওই দেখা যেত যে ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে যে ঢুকতে হতো বাথরুমে, যদিও তিনি পাকা বাথরুমই করছিলেন, ওই এরকম ভাবে করছিলেন। যাই হোক, তো মোট কথা আপনাদেরকে বর্ণনা দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো তামিমের মামি আর বেরোত না সন্ধ্যার পরে, তিনি ঘরের মধ্যেই থাকতেন। না তামিমের মামা দেখা যেত এই দিন দিন তার এই বাসায় দেরি করে আসার পরিমাণটা বাড়তেছিল, কারণ তিনি তো কাইন্ড অফ একা হয়ে গেছেন অন্য ভাইদের থেকে। তো তার দেখা যেত এই যে তার এই চাষাবাদের এই জমির খবর, তার ওই দোকানের ব্যাপার স্যাপার আর টুকিটাকি ব্যবসা বাণিজ্যের ব্যাপার নিয়ে তার আস্তে আস্তে 7টা 8টা এরকম বেজে যেত, 9টা এরকম। তো গ্রামে কিন্তু ওই 7টা 8টা 9টা অনেক রাত। তো একদিনকার কথা, তামিমের ছোট মামা তার বাজার থেকে তাদের দোকান বন্ধ করে বেরোইছেন এবং তার কিছু হিসাব কিতাব ছিল সেগুলো তিনি ক্লোজ করছেন। ওই যে তাদের ব্যবসা ছিল ওখানে হার্ডওয়্যারের, তো হার্ডওয়্যারের ব্যবসার এগুলো সব হিসাব কিতাব ক্লোজ করতে করতে তখন রাত হয়ে গেছে, প্রায় 8:30 পৌনে 9টা বাজে এরকম। আর তখন হচ্ছে বসন্তের সময়, মানে শীত চলে গেছে, খুব বাতাস, মানে মানে এলোমেলো বাতাস, দমকা বাতাস। তো বাতাস খুব মজার, মানে খুব মজার বাতাস, মানে একেবারে উড়াই নিয়ে যায়, কিন্তু খুব শান্তি লাগে বাতাসটা লাগলে। তো তামিম মামা বের হয়েছে হিসাব কিতাব সেরে, এবং অন্ধকার গ্রামের রাস্তায় বের হয়ে তার কাছে বেশ মজা লাগতেছে, মানে একদম হাওয়া, দমকা হাওয়া এসে বাড়ি মারতেছে এবং সুন্দর ফুলের ঘ্রাণ নাকে লাগতেছে। তাকায় দেখলেন আকাশের চাঁদ, তো তার মুডটাই অন্যরকম হয়ে গেল। তো তিনি চিন্তা করলেন যে আমি যাওয়ার পথে এই পাশে বাজার আছে, দেখি বাজার মানে বন্ধ হয়ে যায় আর কি রাতের বেলা। আর ওই দিন ছিল হাটবার, মানে হাট বসতো আর কি। তো চিন্তা করলো যে আজকে যেহেতু হাটবার, এই বন্ধ হওয়ার সময় হয়েছে, দেখি কোনো মাছ টাছ পাই নাকি। তার খুব ইচ্ছা করতেছে যে ইলিশ মাছ খেতে আর কি, খুব ইচ্ছা করতেছে, তার মনে চাচ্ছে। কিন্তু তিনি চিন্তা করতেছেন এখন যে বউরে আবার পেড়া দিব এই মাছ নিয়ে, এগুলো ভাবতেছেন। তারপরে তিনি হাঁটতে হাঁটতে এই সুন্দর বাতাসে, এলোমেলো বাতাসে খুব আনন্দ নিয়ে হাঁটতে হাঁটতে তিনি চলে গেলেন, যে দেখতেছেন যে হাট বন্ধ হয়ে গেছে, মানে হাটের সবকিছু ক্লোজ করে ফেলতেছে, সবাই চলে গেছে মোটামুটি। তো তিনি যেখানে মাছ বসে, মানে মাছ নিয়ে বসে, ওই এলাকায় ঢুকলেন, দেখলেন মোটামুটি বন্ধ। এক কোণার মধ্যে দেখলেন যে একটা লাইট জ্বলতেছে, ওই যে একদম মানে অল্প পাওয়ারের একটা বাতি জ্বলতেছে, এখানে মাছ গোছাইতেছে একটা। তো তিনি গেলেন ওখানে, যে দেখতেছেন যে ওই লোক মাছ এরকম মানে উঠাই নিতেছে, মানে সবকিছু উঠাই নিতেছে তার ইসে। তো কিছু দেখলেন তিনি ছোটখাটো মাছ আছে এরকম, মানে ওগুলা মিক্সড মাছ, সেগুলো বিক্রি হয় নাই, তো সেগুলো এক পাশে চাপানো। আর দেখলেন যে একটা ছালা দিয়ে একটা কিছু ঢাকা। তো তিনি বলতেছে এটার মধ্যে কি? তো ওই লোক বলতেছে কিছু না। বলে আরে উড়ান মিয়া, দেখি না কি। তো ওই লোক উঠাবেন না। তারপর তিনি বলে আরে ভাই দেখেন না, আমি দিমু না দাম, আমি কি আপনার থেকে এমনি নেবো, দেখেন না। তো ওই লোক বলে আমি নিজে নেওয়ার লিখে রাখছি, ভাই বাইর করেন না ভাই। তো বের করছে, বের করে দেখে ওইখানে 3টা ইলিশ মাছ, 3টা ইলিশ মাছ। তো বলছে 3টা ইলিশ আপনি খাইবেন? তো ওই লোক বলতেছে হ্যাঁ আমি লয়ে যাবো ঘরে। কয়ে যায় আপনি আমার দিয়ে যান, 2টা দিয়ে যান, নাহলে আমি 3টাই নিতাম। একটা যেহেতু কইছেন ঘরে নেবেন, যান একটা নিয়ে যান, 2টা আমার দিয়ে যান, দাম ভালো করে দিব। তো ওই লোক অগত্যা, এবং ওই লোক চিনতো, মাছালা ওনাকে চিনতো, যেহেতু ওখানে উনি পার্মানেন্ট দোকানি, তামিমের মামার পার্মানেন্ট দোকান আছে এখানে, বেশ বড় দোকানি। তো ওই লোকটা শেষ পর্যন্ত এই দফা রফায় তাকে 2টা মাছ দেয় এবং সে একটা নিয়ে যাবে, এবং ছোট মাছগুলো তামিমের মামা কিনে নেয়। তো ছালার ব্যাগ একটা ছিল, ছালার ব্যাগে ভরে তিনি আসতেছেন, রওনা দিয়েছেন, এবং ওই লোকের সাথে দাঁড়া একটু ধূমপানও করলেন, কারণ ওই লোকও সব বন্ধ করে চলে যাচ্ছে।
তো তিনি একটু দাঁড়ায় থাকলেন, লোকটা সব বন্ধ করে যখন আসতেছে তো উনি দাঁড়ায় একটু ধূমপান করলেন, গল্প করলেন লোকটার সাথে যে কি বাতাস দেখেন, এই লেখ বসন্তের বাতাস অনেক সুন্দর, একটা দেখছেন ফুলের গান আসে, কয় যে হ্যাঁ আসে, বলে যে এই যে এখানে গাছ আছে না ওই ফুলের গাছ, এগুলার থেকে আসে, অনেক সুন্দর। তো দুজন গল্প গুজব করে হেঁটে আসলেন রাস্তা পর্যন্ত। তো তারপরে তিনি হাঁটা দিলেন বাসার দিকে, ওই লোক আরেক দিকে চলে গেল উল্টা দিকে। তো হেঁটে আসতেছেন তামিমের মামা এবং এই সুন্দর এলোমেলো হাওয়া, ফুলের ঘ্রাণ এগুলো এনজয় করতেছেন, কারণ তাদের ওইখানে কিছু মানুষজন আছে ফুলের চাষও করতো তাদের ওই গ্রামে। তো সুতরাং এই ফুলের ঘ্রাণগুলো পুরো ছেয়ে যেত বসন্তের সময়, রাতের বেলা বেশ ছেয়ে যেত। আর তিনি খুব আনন্দ পাচ্ছেন, কারণ চাঁদের আলোতে রাস্তা ঝকঝক করতেছে। এরকম হাসতে হাসতে তিনি চলে আসলেন তার নিজেদের পুরনো ভিটার কাছ দিয়ে যাচ্ছেন। তার কাছে খুব মনটা আনচান করতেছে, মনে হচ্ছে যে এই মাছ যদি যে বাড়িতে মার একটা দিতে পারতাম তাহলে ভালোই, তো মায়ের আনতো, মায়ে খাইতো। তো চিন্তা করতেছে, আবার তিনি চিন্তা করতেছেন যে এখন তো সব ঘুমায় গেছে, আমি যদি যে এখন বড় ভাইয়ের বউরে উঠাই তাহলে তো খুব চেতবো আর কি, বড় ভাইয়ের বউ, এরকম রাত হয়ে গেছে, গ্রামে এরকম 9:30 10টা অনেক রাত। তো তিনি এগুলো চিন্তা করতে করতে হেঁটে নিজেদের ভিটা পার হয়ে নিজের এখন নতুন বাসার দিকে হাঁটা ধরলেন। এটা তার একটু মনটা খারাপ হয়, কারণ এত বছর এখানে মানুষ এসেছেন। হাঁটতে হাঁটতে একসময় সেই প্রাইমারি স্কুল পার হয়ে যখন আসতেছেন, প্রাইমারি স্কুলটা রাতের বেলা জানি কেমন লাগতো তার কাছে। এমনি তিনি যখন আসতেন তার ভালো লাগতো না জায়গাটা, কারণ প্রাইমারি স্কুলের পাশে একটা এরকম এর বেতের ঝাড় ছিল এবং তার পাশটা জানি কেমন, তার কাছে কেমন জানি ওই জায়গাটা আসলেই কেমন জানি লাগতো। তো আজকে আসার সময় তার কাছে জানি কেমন লাগতেছে। হঠাৎ করে তিনি দেখলেন বেত কিন্তু কাটা কাটা টাইপের এরকম হয়, ওই সাইড থেকে নিচু ছিল জায়গাটা, বেতের ঝোপ যেখানে তার এখান থেকে একটু নিচু, ওই সাইড থেকে কি জানি বের হয়ে আসলো রাস্তার মধ্যে। তো তাকায় দেখতেছেন দুইটা কুকুরগুলো বেশি বড় না, কিন্তু কালো কুচকুচে দুইটা কুকুর, এবং তার দিকে তাকাই আছে, একদম তার দিকে তাকায় আছে এবং চোখ দুটা জ্বলতেছে। তো ওনার কাছে একটু অস্বস্তি লাগলো। গ্রামের মানুষ তো এরকম রাতের বেলা অ্যাবনর্মাল জিনিস তারা একটু সেন্স করতে পারেন। তো ওনার হাতে কিন্তু কোনো টর্চ লাইট বা কিছু নাই। তো তিনি চিন্তা করতে করতে চিন্তা করলেন যে এই রাস্তার এই পাশে থাকবো না ওই পাশে থাকবো, কারণ কুকুরগুলো দাঁড়ায় আসছেন তিনি যেই পাশে আসতেছেন ওই পাশে। তো উনি রাস্তা ক্রস করে ওই পাশে গেলেন। তো যখন রাস্তা ক্রস করে ওই পাশে গেছেন, কুকুর দুটো ডেকে উঠলো, বাট সুর করে, অনেকটা যেভাবে কাঁদে এরকম কেমন করে জানি সুর করে ডাক দিল দুইটা। এবং মনে হচ্ছে তিনি যখন কাছে আসতেছেন তখন কুই কুই করতেছে এরা, মনে হচ্ছে নিজেদের মধ্যে কি কি বলতেছে। এবং তিনি দেখলেন যে দৌড়ায় রাস্তার মাঝখানে চলে আসলো কুকুর দুইটা। তো ওনার কাছে একটু ভয় লাগছে যে কুকুর রাস্তার মাঝখানে যখন চলে আসছে, তিনি করলেন কি, কুকুরদের ভয় দেখানোর জন্য যেটা করতো আর কি, ওই মাটিতে হাত দিলেন যে ইট তুলবেন এরকম কিছু। তো ওইটা দেখে দেখা গেলো কুকুরগুলো গর করতেছে। তো ওনার কাছে একটু সেন্সটা অন্যরকম লাগলো, মনে হলো যে এটা কি উল্টাপাল্টা কিছু নাকি। তো তিনি দোয়া পড়ে তারপরে ওই ইটটা ছুঁড়ে মারলেন। তো তারপরে ইটটা ছুঁড়ে মারলো, কুকুর যেটা ছিটকায় সরে গেল, ওখান থেকে সরে যায় রাস্তার পাশে দাঁড়ায়, যে ওই যে বেত গাছের ওই সাইড দাঁড়ায় আবার কুকু করতেছে। তো তিনি হাঁটা দিলেন, ওটা ক্রস করে ফেলছেন তিনি কুকুরদেরকে, এবং মনে মনে দোয়া পড়তে 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 তিনি বাসার কাছে চলে আসলেন। তো এসে দেখতেছেন যে বাসা তো একেবারে অন্ধকার হয়ে রয়েছে। হ্যাঁ, চাঁদের আলো এসে পড়ছে, তার টিনের চালের মধ্যে পড়ছে, গাছপালাগুলো বাতাসে দুলতেছে। তো তিনি বাসায় এসেই হাঁক দিলেন, বাসার বাইরে তার স্ত্রীর নাম ধরে হাঁক দিলেন, জোরে ডাক দিলেন। তো একটু পরে দেখলেন যে তার এই দরজা খুলছে ঘরের, এবং তার স্ত্রী বেরিয়েছে হারিকেনটা হাতে নিয়ে, বেশ বাড়ানো। তো তিনি বললেন যে শোনো, এই কারেন্ট আলাদার সাথে কথা বলছি, খুব শীঘ্রই আমার বাসায় কারেন্ট আসবে, তোমার আর টেনশন নাই, এই হারিকেন জ্বালায় আর থাকতে হইব না, অসুবিধা নাই। তো তার স্ত্রী বলতেছে যে হাতে করে কি আনছেন? বলে মাছ। এই রাত্রেবেলা আপনি মাছ আনছেন? এটা আরে চিন্তা করো না, আমি কেটে দিব না মাছ। তার স্ত্রী বলতেছে যে হ্যাঁ আপনি কাটবেন, আর খেয়ে দেয় কাজ নেই। আরে দাও না, আমার বডি দাও, আমি কেটে দিই। না না না, কি বলেন আপনি? এই সেই খামাখা যন্ত্রণা করেন, আবার কইতেছেন যে আপনি কেটে দিবেন, এটা কোনো কথা? এখন রাত কয়টা বাজে, আপনি মাছ নিয়ে এসেছেন? তো তখন তিনি বলতেছেন, তাইমের মা বলতেছেন যে আরে দাও, আমি কেটে দিই। তো তার স্ত্রী জোর করে তার থেকে ব্যাগ নিয়ে নিলেন, তাকে তো এমনি কাটতে দিবে না। আর তিনিও আসলেও অফার করছেন, তিনি চাইছিলেন যে তিনি কেটে দিবেন, তার খুব ইচ্ছা করতেছে এই ফ্রেশ ইলিশ মাছ কেটে রাখলে যেই সিনটা দেখা যায় তার খুব ভালো লাগতেছে। তো তারপরও তিনি কি করলেন, তার স্ত্রীকে একটু সহযোগিতা করার জন্য বডিটা নিয়ে আসলেন, ওই ছাই ছিল, মালসা ছিল, ইত্যাদি ইত্যাদি। তার স্ত্রী বলছে ছাই লাগে না, ইলিশ মাছ কাটতে ছাই লাগেনি, এটি আনছেন কেন? আর আমি দিলাম, আমি তার এত জানি না। তো এগুলো দিয়ে তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তুমি যদি কাটো সব তৈরি করো, আমি যে করে আসি, গোসল করে আসি।
তো তামিমের মামা কিন্তু বাসার মধ্যে টিউবওয়েল লাগাইলো, টিউবওয়েলে পানি দিয়ে তিনি গোসল করতেন না, তার পুরনো অভ্যাস। এবং তিনি কিন্তু এই যে তার এই জমির পাশে এই যে এখানে যে ঘর বানাইছেন তার আগেই, তারও অনেক আগের থেকে তাদের একটা পুকুর ছিল এখানে, ওই পুকুরে মাছ চাষ করতেন তারা। তো এই পুকুরটাকে তিনি রাখছেনই, এখন ওই যে গোসল করেন এসে, তো তিনি রাতের যে তার ঘর থেকে তার ওই যে কাপড় চোপড় গামছা এগুলো নিয়ে সাবান নিয়ে তিনি হাঁটা দিলেন ওদিকে। তো তার স্ত্রী একটু তাকালেন, একটু বিরক্ত, এবং এই রাতের বেলায় যে গোসল করতে যাওয়া এটাও তার পছন্দ না, কারণ এই যে বাঁশঝাড়গুলো এগুলোর মধ্যে দিয়ে তাকে যাইতে হয় যে ওখানে, এবং তিনি তো একটু ভয় পান। ওই যে বলছে ঢিল পড়ে তার টিলের চালে, তার কাছে এটা ভয়ের মনে হয়। এই যে রাতের বেলা স্বামী গেল এবং মাছ নিয়ে আসছে, এখন মাছ কাটতেছেন তিনি উঠানে। তো যাই হোক, তিনি তাকায় দেখলেন যে তামিমের মামা চলে গেল পুকুরের দিকে, আর তিনি বসলেন মাছ নিয়ে। তার কাছে মানে আসলে তিনি কুল কিনারা পাচ্ছেন না, তার কাছে মনে হচ্ছে যে একটা বিরক্তিকর জিনিস এই মাছ এখন তিনি কাটবেন, এবং 2টা মাছ এবং সাথে ছোট মাছ আছে। এই মাছ এখন তিনি কাটবেন কেমনে? আবার তার এই চুলা প্রিপেয়ার করতে হবে, কাঠের লাকড়ি দিয়ে আগুন জ্বালাইতে হবে, এবং তারপরে তাকে পেঁয়াজ কাটতে হবে, আরও কাজ করতে হবে। তো এগুলো নিয়ে তিনি মানে একটা কনফিউজড, কি করবেন আগে। তো তখন চিন্তা করলো যে আমি এক কাজ করি, একেবারে অন্ধকার তো জায়গাটা, এই হারিকেনে আলোতে খুব বেশি হচ্ছে না, চুলাটাকে প্রিপেয়ার করি আমি, তারপর আমি মাছ কাটতে বসি, চুলা জ্বলুক, অসুবিধা নেই। তো তিনি চুলার মধ্যে আগুন দিলেন, আগুন দিয়ে ওই যে লাকড়ি দিয়ে পাটখড়ি ইত্যাদি দিয়ে চুলাকে জ্বালানো শুরু করলেন। তো চুলাটা জ্বলতেছে, একটু ওই যে তেল দিয়ে দেয় কেরোজিন, এটা দেওয়াতে একটু পরে দাউ দাউ করে জ্বলা শুরু করলো চুলা। এবং এই চুলা জ্বলাতে একদিক দিয়ে তার ভালো হয়েছে যে তার কাছে একটু ওয়ার্ম লাগতেছে এবং আলো বেড়ে গেছে। আর তিনি তখন চিন্তা করলেন যে এখন মাছটা নিয়ে বসি। তো মাছটা নিলেন, তিনি পানি নিয়ে আসছেন মালসায় করে, মাছ ধুলেন এবং আরেকটা ইসের মধ্যে রাখছেন মাছ। তো একটা মাছ নিয়ে তিনি কাটা শুরু করলেন। তো কাটতেছেন এবং দেখতেছেন যে মাছের মাথা কেটে দেখতেছে ভিতরে ডিম আছে, টেনে বের করলেন পেটা এগুলা, এবং তার কাছেই লাগতেছে। তো তিনি যখন এটা করতেছেন খুব মানে নিবিড় মনেই তিনি মাছ কেটে বের করতেছিলেন সবকিছু, মানে ভেতরের জিনিসপত্র, এবং তারপরে কাটবেন আর কি। এই সময় তার কাছে মনে হলো তার ঠিক ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেললো, কেমন জানি একটা, মানে কেউ যদি উকি দিয়ে ঘাড়ের পিছন থেকে কিছু দেখে নিঃশ্বাস ফেলে সেরকম। তো তিনি মানে কেঁপে উঠে তাকাইলেন, তাকায় দেখতেছেন যে না, পিছনে কেউ নাই, পুরো ফাঁকা। এই সময় তার মনে হলো তার সামনে দিয়ে বাঁশঝাড়ে কোনা দিয়ে কেউ যেন হেঁটে গেছে, অনেকটা মনে হচ্ছে যে মানে কালো শাড়ি পরা কেউ হেঁটে গেল এরকম মনে হচ্ছে, মানে চোখের কোনায় ফর এ গ্ল্যান্স। তো তিনি একটু কেঁপে উঠছেন এবং তিনি চিন্তা করছেন তার হাজবেন্ড কোথায়। তো তিনি হাজবেন্ডের নাম ধরে ডাক দিলেন 2 বার, দেখলেন যে না, কোনো সারা শব্দ নাই হাজবেন্ডের। তো বুঝলেন যে হাজবেন্ড এখনো পুকুরে। তো তিনি একবার চিন্তা করলেন যে তিনি করবেন নাকি, মানে চলে যাবেন নাকি মাছটা সেগুলো নিয়ে, কিন্তু যেই অবস্থা এখন মানে ময়লা টলা বের করে ফেলছেন এসে। তো চিন্তা করলেন না যাই যাক, তিনি কাটা শুরু করলেন। তো তিনি কেটে একটা মাছ মোটামুটি কেটে ফেলছেন। তিনি ওই ডিম হয়েছিল মাছের পেটে, ওগুলা বের করে রেখে তিনি কাটছেন এবং তিনি হাত ধুচ্ছেন মালসার পানিতে হাত ধুচ্ছেন। এই সময় তিনি পিছনে ক্ষণ একটা কণ্ঠ শুনলেন এক মহিলার। তিনি ফট করে পিছন ফিরে তাকালেন, কণ্ঠতে তিনি দেখতেছেন যে একটা মহিলা বসা, তার পিছনে বসে আছে একদম, মানে যেভাবে বসে থাকে মানুষ ওরকম, মাথার মধ্যে ঘোমটা দিয়ে মাথা ঢাকা, মানে ঘোমটাটা দিয়ে মাথাটা ঢাকা, দেখা যাচ্ছে না ভিতরে খুব একটা, বেশ বয়স্ক বোঝা যাচ্ছে, হাতের রিঙ্কল দেখেই চুলার আলোতে যা দেখা যাচ্ছে। তাকে বলতেছে যে ও বউ, তোমার রান্না করে সব সাহায্য করে দিমুনি আমি, আমার 3 টুকরা মাছ দিও, আমার পোলারা খাইতে চাইছে। তো তিনি একটু থতমত খেয়ে গেছেন, এটা কে? তিনি বলে আপনি কে, কই থেকে আইছেন? আমি ওখানে থাকি, ওইদিকে আমার ঘর। তো তিনি ওইদিকে দেখতেছেন, ওইদিকে কই ওই যে দেখো ওইখানে যে বেত গাছ আছে না এনে। তো এখন তামিমের মামি কিন্তু এত বুঝতেছে না বেত গাছের ওইখানে, তিনি তো ওখানে যান নাই কখনো। তিনি বলছে ওইখানে ঘর মানে আপনি থাকেন? হ্যাঁ আমি থাকি, আমার পোলা 2টারে লইয়া, আমার পোলা 2টা মাছ দেখে খাইতে চাইছে। তো তখন উনি বলতেছেন তামিমের মামি, আপনার পোলারা মাছ দেখছে কেমনে? আপনার পোলারা কেমনে জানলো যে মাছ আনছে? তোমার জামা আইসে না নিয়া, আমার পোলারা দেখছে। তো তখন একটু মানে অস্বস্তিতে বললেন তামিমের মামি, কি বলবেন বুঝতে পারতেছে না। মহিলা ঘুমটাও পুরো সরায় না। এখন তিনি চিন্তা করলেন যে মানে হইতে পারে যে হয়তো বয়স্ক মহিলা, চেহারা দেখা না আছে, গ্রামে অনেক এরকম তারা একটু করে আর কি, পর্দা করে চলে। তো তিনি বললেন যে কি করবেন আপনি? কি লাগে কাইটটা দিমু, মাছ কাইটটা দিই বাকিটা।
তো তামিমের মামি ভাবলো যে আচ্ছা থাক, এখন তার রাত্রেবেলা একটা হেল্প পাইছে, একটু রিলিফ হইলো। হইতে পারে হয়তো এখানে কোনো দরিদ্র মহিলা থাকে বাসার কাছে বয়স্ক, হয়তো দেখছে যে তার হাজবেন্ড যখন মাছ নিয়ে আসছে ব্যাগে করে আসছে, হয়তো দেখছে, দেখে হয়তো তার ছেলেরা বলছে মাছ কামো, মহিলা আসছে তার একটু সাহায্য করে দিয়ে যদি পায় কিছু, এই চিন্তা করে তিনি বলে আচ্ছা কাটেন, মাছ কাটেন, আমি আইতেছি, আমি পেঁয়াজ নিয়ে আইতেছি, তেল নিয়ে আইতেছি বলে তিনি ওই মাছটা এবং ওই ছোট মাছগুলা দিয়ে তিনি ওই তেল পেঁয়াজ এগুলো নিয়ে আসতে ঘরে যান। আর চিন্তা করতেছে যে তার হাজবেন্ড আসে না কেন। যাওয়ার আগে তিনি শুধু ওই চাপ কলের কাছে যে 2টা চাপ দিলেন, চাপ দিয়ে পানি দিয়ে হাত ধুলেন। তো দিয়ে দেখতেছে যে ওই মহিলা মাছটা নাড়তেছে ছাড়তেছে, মানে কাটে না তখনও। একটু তিনি চিন্তা করলেন যে এই মহিলাকে আবার নিয়ে চলে যায় নাকি মাছ। তো চিন্তা করলেন যে গ্রামের মধ্যে তো এরকম হয় না, গ্রামের মানুষ অন্ত এরকম করে না, কাটবে নিশ্চয়ই, এমনি দেখতেছে হয়তো মাছ দেখে নেই, বড় মাছ। তো একটু অস্বস্তি লাগলো তার কাছে। তো হাতটা একটু তিনি কলের পানি দিয়ে ধুয়ে তিনি তাড়াতাড়ি চলে গেলেন ঘরে। সেখান থেকে পেঁয়াজ তেল এগুলো নিয়ে এসে দেখেন যে মাছটা কেটে ফেলছে মহিলা, বড় মাছটা কাটা এবং ওইটার থেকে কোনো ডিম, তারপরে যে ভিতরের পেটা এগুলো কিছু নাই। তো তিনি বলতেছেন যে কি হলো কাকি, এটার ডিম পেটা কিছু হয় নাই? তিনি বলছে কি না কিছু হয় নাই, তো শুধুই মাছ। একটু অস্বস্তি লাগলো তার কাছে দেখে তামিমের মামির, কারণ তিনি আগের মাছটা একই রকম সাইজ, একই রকম সবকিছু, এবং মানুষ তো যারা গৃহিণী তারা বুঝতে পারে মাছ দেখে যে পেটটা কিন্তু অনেকটাই খাওয়া, মানে ডিম থাকার কথা ভিতরে, দেখতেছেন যে ডিম নাই। তো তিনি বুঝতেছেন যে মহিলা তাকে মিথ্যা কথা বলতেছে, হয়তো ডিমটা সে নিয়ে নিছে। তো তিনি ভাবলেন যে এটা তো ঠিক করলো না মহিলা, এটা কি ঠিক করছে? তো তারপর তিনি মানে দেখলেন যে তার যে ছোট মাছগুলা সেগুলো কিন্তু বেশ অনেকগুলো ছিল ছোট মাছ, দেখলেন যে ছোট মাছের কোয়ান্টিটিও কম, সামান্য কিছু আছে। তো তিনি চিন্তা করলেন এই মহিলা কি ছোট মাছও নিল নাকি। তো এখন তিনি লজ্জায়, তিনি বেশ ইয়াং তো, লজ্জায় জিজ্ঞেস করতে পারতেছে না। তো বলছে কাকি মাছ, ছোট মাছ একটু কি? কাকি হা, কথাটা কাটেন। তো আর কোনো কথা না বলে তিনি তার মতো কাজ করতেছে, আর মনে মনে বিরক্ত যে তার এই মাছটা, যে তিনি মনে করছে মিসিং হয়েছে, ডিমও মিসিং হয়েছে এবং এই ছোট মাছও মিসিং হয়েছে। তো তিনি শব্দ পাইতেছে ওই বটি দিয়ে, খট 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 করে কাটতেছে মাছ, হ্যাঁ খট করে কাটতেছে। তিনি মাঝে মাঝে একটু তাকান, দেখে যে আসলেই কাটতেছে মহিলা, কাটতেছে এরকম মাছ, এরকম রাখতেছে পাশে, এবং ওইখানে ওই যে তার হাজবেন্ড ছাই আনছিল ওই ছাই দিয়েই কাটতেছে। তো তিনি ভাবলেন যে এতে সুবিধা হলো, আমি তো আমার স্বামীর সাথে চিল্লাইছিলাম যে ইলিশ মাছ কাটতে ছাই লাগে না, কেমন তো ছাই লাগতেছে এগুলো কাটতে। তো যাই হোক, তারপর তিনি ওই মহিলা তাকে বলতেছে যে দাও পেঁয়াজ দাও কাটতে দিই। তো তিনি বলে না পেঁয়াজ আপনি এটাতে কি কাটবেন, এই বটি ধুইতে হবে, সে এটাতে কি পেঁয়াজ কাটা যাবো নাকি? কয় না গো পেঁয়াজ কাটতে দিই দাও। কয় না না পেঁয়াজ কাটা লাগবো না, রাখেন। তখন মহিলা কয় তাহলে আমি যাই গে, আমার মাছ দাও, এরকম করে হাত বাড়াইছে, আমার মাছ দাও। তো তখন তিনি বললেন যে আমি তো রান্নাই করলাম না, আপনার মাছ আপনি রান্না মাছ লয়ে যান। তো দেখলো যে মহিলা কেমন জানি রাগ করে উঠলো, বলে না না রান্না বান্না লাগবো না, আমার তিন টুকরা মাছ দিতে গেছি, 3 টুকরা মাছ দাও, বড় দেখা দিবা, আমার পোলারা খাইবো। তো তখন একটু বিরক্ত হইলেন তামিমের মামি। তিনি ভাবলেন যে কি মহিলা এইভাবে কথা পারি, আচ্ছা যাক। তিনি এরকম তাকায় তিনি ওখান থেকে 3 টুকরা মাছ নিলেন, নিয়ে তাকে দিয়ে দিলেন হাতে। তো মহিলা হাতে করে যখন নিচ্ছে তখন তিনি খেয়াল করলেন যে মহিলার হাতটা যে বাড়াইছে, পুরা হাতটা বেশ কালো ডার্ক, এবং মানে অন্যরকম, মানে হাতের মধ্যে যে নখ, সেই নখগুলা কেমন জানি ময়লা ময়লা। তো তামিমের মামির একটু মানে অস্বস্তি লাগছে, এবং সবচেয়ে বেশি অস্বস্তি লাগছে দেখছেন যে হাতের তালুতে 1 গোছা লোম, যে হাতের তালুটা বাড়িয়েছে 1 গোছা লোম, এবং হাতটা মনে হচ্ছে হাড্ডি সর্বস্ব একটা হাত, এবং বাড়াইছে হাতের তালুতে 1 গোছা লোম। তো তখন তামিমের মামি ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে যে আটকায় উঠছে। তিনি মাছ 3টা রাখছেন হাতের মধ্যে, মানে হাতের তালুটা কিন্তু বেশ চওড়া, 3টা মাছ রাখছেন কিন্তু আটকায় উঠছেন। তখন তিনি আটকায় উঠেছে, তাকাবেন উপরে, তখন দেখেন যে একটা কণ্ঠ বলতেছে বান্দির ঘরের বান্দি, তুই আমার মাত্র 3 টুকরাই দিলি, তোর মাছ একটা কাটতে দিলাম। তিনি তখন তাকাইছে, তাকায় দেখে যে ওই মহিলা, ওই যে বয়স্ক মহিলা, তার চেহারা থেকে কাপড় সরে গেছে এবং তার মুখটা ভয়ঙ্কর, তার চোখগুলো লাল লাল, একদম আগুনের আগুনে আরো চকচক করতেছে। মানুষের চোখের যে সাদা অংশটা থাকে সেটা মনে হচ্ছে লালচে, এবং তার মধ্যে যে কালো অংশটা ওইটা একটু লম্বাটে টাইপের, আর মুখের ঠোঁটগুলো ফোলা ফোলা, আর দাঁতগুলো সুচালো, মনে হচ্ছে প্রত্যেকটা দাঁতের মাথা সুচালো। তো তামিমের মামি দেখে তার মাথা ঘুরায় উঠলো ভয়ে। আর এই সময় তিনি খেয়াল করলেন যে তার উপরে মনে হলো একটা একদমগা বাতাস এসে তার গায়ের মধ্যে বাড়ি মারলো, এবং তিনি ওই বাতাসের ধাক্কায় ছিটকায় দূরে পড়লেন। পড়ে তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতেছে, তিনি দেখতেছেন যে আগুনের আলোতে, এবং তিনি
এক সেকেন্ডে খেয়াল করলেন যে এই যে কালো কাপড় পরা মহিলাটা মনে হলো এত ফাস্ট ট্রাভেল করলো, মানে কোন দিকে ট্রাভেল করলো, যেদিকে মানে পুকুর সেই দিকে ট্রাভেল করলো, মনে হলো যে একটা রেখার মতো রেখে গেল। আর তিনি ওই যে পড়ে দেখতেছেন যে রেখার মতো রেখে গেছে, তার আরেক চোখে দেখতেছেন যে তার যে মাছের যে মালসা ছিল যেখানে মাছ, সেখানে মাছই নাই, মানে তার মাছগুলো নিয়ে গেছে এত দ্রুত। তো তিনি মানে প্রচন্ড রকমের ভয় পাইছেন এবং তার বুক ধকধক করে কাঁপতেছে, কিন্তু ওই মহিলার যে গমন পথটা ছিল পুকুরের দিকে, এইটা দেখে তিনি ভয় পাইছেন। তার মাথার মধ্যে চলে আসলো যে তার হাজবেন্ডের কোনো বিপদে, যে বললো যে তার হাজবেন্ডকে দেখছে মাছ নিয়ে আসতে। তিনি হঠাৎ করে কোত্থেকে জোর পাইলেন বলতে পারে না তামিমের মামি, তিনি তার চুলার মধ্যে ওই যে চুলার লাকড়িগুলোর মধ্যে হাত দিয়ে জ্বলন্ত একটা লাকড়ির কাঠ, মানে চেলা কাঠ আগুন ধরতে সেটা উঠায় নিলেন, নিয়ে তিনি উঠে গেলেন। উঠে তিনি দৌড় দিলেন একেবারে ওই বাঁশঝাড়ের মধ্যে দিয়ে তার পুকুরের দিকে, তাদের পুকুরের দিকে দৌড় দিলেন। পুকুরের দিকে দৌড় দিয়ে তিনি মানে যাচ্ছেন রাস্তায় আগুনের ওইটা হাতে, জ্বলন্ত কাঠ হাতে। তো গিয়ে তিনি দেখতেছেন যে এই যে পুকুরে নামার জন্য জায়গাটা, ওইটা কিন্তু তাদের কোনো ঘাট তখন ওইভাবে তৈরি হয়নি, একটা কাঠের মতো দিয়ে রাখছিল, এরকম কাঠের মতো দিয়ে করা। দেখতেছে কাঠের মধ্যে ওই মহিলাটা মনে হয় ব্যাঙের মতো আসন গেড়ে বসে আছে, আর তার হাজবেন্ড পুকুরের পানির থেকে তাকায় আছে, মানে হাঁ করে, এবং সে ভয় পাইছে প্রচন্ড রকমের। মানে মহিলাটা মনে হচ্ছে তার হাজবেন্ডের উপর লাফায় পড়বে এরকম অবস্থা। তো তিনি সেখান থেকে চিৎকার দিলেন, ওখান থেকে চিৎকার দিলেন, মানে একটা জোরে চিৎকার দিলেন, মানে তার গলায় যত জোর ছিল। দেওয়ার পরে দেখলো যে মহিলাটা তার দিকে ঘুরে তাকাইলে এক সেকেন্ড, এবং ওই সেই ভয়ঙ্কর লুক, কিন্তু তিনি কিন্তু হাতের থেকে কাঠ ছাড়েন নাই তামিমের মামি। মহিলাটা ঘুরে তাকাইছে এবং এক সেকেন্ডের মধ্যে সে বাতাসের মতো স্পিডে সরে গেছে একদিকে। তো তিনি তাড়াতাড়ি নেমে গেলেন ওই ঢালু জায়গা বেয়ে, আর তার হাজবেন্ডকে বললেন যে তাড়াতাড়ি উঠে আসেন, আপনি তাড়াতাড়ি উঠে আসেন, এই জানেন আমার হাত নেন। তো তার হাজবেন্ড কিন্তু ধরতে পারতেছিল না, তার হাত কাঁপতেছিল। তো তিনি যতদূর পারলেন হাতে স্ট্রেচ করে দিলেন। তো তার হাজবেন্ড সে হাত ধরে কাছে আসলেন এবং তাড়াতাড়ি তিনি মানে ধরে তার হাজবেন্ডকে উঠাইলেন। তার হাজবেন্ড বললো যে আমার হাত পা কাঁপতেছে, এটা কি দেখলাম আমি, বলে কথা কম কম, তাড়াতাড়ি চলেন বলে ওই মানে ওই লাকড়ির এই আগুন ধরে খুব সাবধানে তারা আসলেন তাদের উঠানে। আবার উঠানে এসে দেখতেছেন যে উঠানে সেই যেগুলো বের করে রাখছিলেন, ওই মাছ টাছটা কিছুই নাই, মানে একদমই কিছু নাই। আর যেগুলো বের করে রাখছেন পেঁয়াজ টিয়াজ পড়ে আছে, বটিটা পড়ে আছে, কিন্তু মাছের একেবারে আঁশটে পর্যন্ত নাই, সব ওখান থেকে মানে গায়েব, পুরাই গায়েব। আর চুলাতে আগুন নিভু নিভু অবস্থা। তো খুবই ভয়ের, এবং গাছপালা তখনও বাতাসে এরকম নড়তেছে বাঁশগুলা। তো তিনি তাড়াতাড়ি দোয়া পড়তে পড়তে আর কিছুই ধরলেন না, উনি বটিটা শুধু নিলেন হাত দিয়ে, বটিটা নিয়ে দ্রুত তিনি চলে গেলেন ঘরের ভিতরে। ঘরে ঢুকে দরজা লাগাই দিলেন এবং দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তেছেন যতটুকু যা পারেন, ছোটকাল থেকে যা শিখছেন দোয়া পড়তেছেন। তো তামিমের মামা বিছানায় বসে বলতেছে, এটা কি দেখলাম, কি আইলো, এটা কি ব্যাপার, আমি কিছুই বুঝলাম না, আর তুমি আসলা কোত্থেকে? তো তখন তামিমের মাই বলতেছে যে আপনি তো মানে বুঝেন নাই কিছু, কি হয়েছে শুনেন। তখন সে সব বলে যে এরকম এরকম আসছে, এরকম এক বুড়ি আসছে, এরকম ঘটনা। তো তামিমের মামা হাঁ করে তাকায় থাকে। তো তখন তামিমের মামা বলছে বুড়ির দুইটা পোলা, বলে হ্যাঁ, ওই বুড়ি বলছে যে ওই বেত গাছের ওইখানে থাকে। তখন বলে তামিমের মামা বলে বুঝতে পারছি, এগুলো পিচাস। ওইখান দিয়ে আমি যখন আসি, দুইটা কুকুর, এরকম কালো কুকুর যখন আসছিল, আমি তখন দোয়া পড়ে ইট মারছি, তারপর ওখান দিয়ে আসছি। তো তামিমের মামি তখন বলে যে বুঝছেন, আসলে তখন থেকে আপনার পিছে লাগছে, আপনার বাসা বন্ধ আসছে, এবং এই যে দেখছেন যে এইটা ছিল মানে পিচাসের মানে মা পিচাস, এই বয়স্কটা, সে আইসাই যে এখন সব নিয়ে গেল, কিন্তু মাছ সব নিয়ে গেছে। এটা কি কেউ শুনবো, কেউ বিশ্বাস করবো? তো তামিমের মা বলতেছে যে হ্যাঁ, এটা বিশ্বাস করবো না, কেন গ্রামে এরকম আছে, এরকম পিচাস নিয়ে যায় সে জিনিসপত্র। তো যাই হোক, তারা দুজন কথা বলে, এবং ওই দিন রাতে নাকি তাদের ঘরের মধ্যে মানে তারা যখন মানে যেসব কথাবার্তা বলে একটু পরে সমানে ঢেল পড়া শুরু হয়। মানে মনে হয় যে ঢেলার বৃষ্টি, মানে শক্ত মাটির ঢেলা যে সেটার বৃষ্টি, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, মানে পড়তেছে, গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো তামিমের মামা যতটুকু পারে দোয়া দরুদ পড়ছে, তিনি এতটা জানতেন না ভালো, কিন্তু তার স্ত্রী যতটুকু জানতো তিনি পড়ছেন। দুইজনে মিলে চুপচাপ শুয়ে থাকেন, এবং রাতের বেলা তাদের ঠিক ওই যে বাসার প্যারামিটারের মধ্যে সে কুকুরের ডাক, হ্যাঁ, এবং ভয়ঙ্কর রকমভাবে কুকুর যেভাবে কেঁদে উঠে সেভাবে শব্দ, এগুলো শুনছেন তারা সারা রাত। মানে একেবারে যখন বুঝলেন যে ফজরের সময় এবং গ্রামের মসজিদে দূরে আজান হয়েছে, সেটা খুব ক্ষীণভাবে শোনা যায়, সে শব্দ হয়েছে, তখন আস্তে ধীরে সব ঠান্ডা হয়েছে। তো যাই হোক, দিনের বেলা তখন তামিমের মামি বলে যে আমি একা বাসায় থাকবো না,
আপনি এখানে কারো থাকার ব্যবস্থা করেন, আর আমার এখন নিয়ে যান। তো তখন তাইমের মামা তখন আপাতত ওই সময়ের মতো তাইমের মামিকে বাসা থেকে নিয়ে যায় নিজের বাসায় রেখে তিনি ওখান থেকে হুজুর নিয়ে আসেন, এনে বাসা ঝাড়ান এবং পরবর্তী তামিমের মামির বোনকে নিয়ে আসেন তিনি ওই বাড়ি থেকে, বলে যে আপাতত আপনার বোনের সাথে থাকো। তো তিনি ওইখানে নিয়ে রাখেন এবং আস্তে ধীরে তাদের বাড়িতে মানে এই হুজুর দিয়ে বন্ধ করায় দেন বাসা, এবং ওই যে বাঁশ ঝাড়টার কেটে হালকা করেন, এবং ওই যে ওই বেত গাছের ওইখানে ওইটাও তিনি ক্লিন করাইছিলেন। ওই জায়গাটা ওই ঝাড় ছিল কেন ঝোপ, ওইটাও ক্লিন করাইছিলেন, কারণ ওই যে যিনি হুজুরকে আনছিলেন ওখানে বন্ধ করতে, হুজুর বলছিল যে ওইখানে পিশাচ আছে ওই জায়গাটায়। তো যাই হোক, এরপর বাসা বন্ধ করে দেওয়ার পর আর ওরকম হয় নাই। তবে তামিমের মামি পরবর্তীতে তিনি কনসিভ করেন, এবং তিনি নাকি তখন দেখতেন, যখন কনসিভ করছিলেন তিনি নাকি বাসার ওই তাদের মূল থেকে দেখতেন যে তাদের দরজার বাইরে কালো কুকুর দাঁড়ায় আছে এবং চোখ দুটা জ্বলতেছে, এরকম চোখ দুটা জ্বলতেছে। তো এটা তিনি দেখতেন তার কনসিভ করা অবস্থায়, এবং তাদের বাসার ছাদের উপরেও নাকি একবার ধুম করে কি পড়ছিল এরকম। কিছু পড়ার নাই, কিন্তু তাদের বাসার ছাদের উপর কোনো বড় গাছ টাছ কিচ্ছু নাই, মানে গাছ আছে পেছনে, অনেক পেছনে, ছাদে পড়ার মতো কিছু নাই, পড়ছিল। তো আস্তে ধীরে তামিমের মামার সন্তান হয়, এবং আলহামদুলিল্লাহ তারা ভালো মতো নিয়ে ওখানে বসবাস করে, তাদের আর সমস্যা নেই, তারা দোয়া দরুদ পড়তো, এবং মাঝে মাঝেই তাদের বাসায় ওই যে হুজুরকে এনে চা নাস্তা দিতেন এবং ওনাকে বলতেন একটু দোয়া দরুদ পড়ে যান আমার বাসায়। তো এইভাবে করেই মানে তার বাসাটা সেফ ওরকম থাকছে আর কি, সমস্যা হয় নাই। তবে এই ছিল একটা গ্রামের মাছ পিশাচের ঘটনা, যেটা তামিম হাসান শেয়ার করেছে আমাদের কাছে ফরিদপুর থেকে, এবং আমার কাছে ঘটনাটা যথেষ্ট ইন্টারেস্টিং লেগেছে এবং ভয়ের মনে হয়েছে। আমি ডক্টর আলিফ। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে যাচ্ছি ঘটনায়, একটুও সময় নষ্ট করব না। আমি মোহাম্মদ শফিউল হাসান বলছি নাটোর থেকে। আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু অদ্ভুত অভিজ্ঞতা আজ আপনাদের কাছে তুলে ধরব। ইনশাল্লাহ লিখার ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিয়েছি। সময়টা 2014। সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়ে বাসায় বসেছিলাম। ভাবলাম এই সময়টা ব্যয় না করে আল্লাহর রাস্তায় কাটানো যাক। ক্লাস 8 থেকেই আমি ধর্মীয় রীতিনীতিতে বেশ অভ্যস্ত, তাই সুযোগ পেলেই বিভিন্ন মাহফিল ও তাবলীগের সময়ে লাগানোর অভ্যাস রয়েছে। আমি আমার জমানো কিছু টাকা ও বাসা থেকে কিছু টাকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আমার গন্তব্য ছিল কাকরাইল মসজিদ। রাতের বাস ছিল, তাই ফজরের আগ দিয়ে কাকরাইল মসজিদে পৌঁছাই। নামাজের বয়ান হলো। আমি অপেক্ষা করছিলাম তশকিলের জন্য। তশকিলটা মূলত কারা কারা জামাতে যেতে চায় তাদের নাম লেখা, এই আর কি। আমি একটি বিদেশি জামাতে নাম লিখালাম। জামাতটা ছিল থাইল্যান্ডের জামাত এবং তারা অলরেডি পৌঁছে গিয়েছিল। আমাদের রোক পড়েছিল যশোরে, তারা রোকে পৌঁছে গিয়েছিল আর কি। তা আমাদের রোক পড়েছে যশোরে। আমি এবং আমার সাথে এক সাথী ভাই জামাতের মুতারজিম হিসাবে সেদিন রাতেই ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিই। পরদিন ফজরের ওয়াক্তে আমরা যশোর মার্কাজ মসজিদে যাই এবং সেখান থেকে আমরা আমাদের জামাতে পৌঁছাই। বিদেশি জামাত এবং সেই যেখানে সময় লাগানো, এটাই আমার প্রথম ছিল, তাই তাদের কথা বুঝতে কিছুটা সমস্যা হচ্ছিল না। অনেকেই ভালোভাবে ইংরেজি বলতে পারতো না, তাছাড়া আমি নিজেও ইংরেজিতে ফ্লুয়েন্ট ছিলাম না। কিছুদিন পর আমাদের রোগ পড়ে গ্রামাঞ্চলে। জায়গাটার নাম আমার মনে নেই, তবে সেখানে একটা মাজার ছিল এবং মাজার প্রাঙ্গণে বহু বছর পুরনো সব বটগাছ দিয়ে ভর্তি। দেখলে বোঝা যায় বটগাছগুলো এত পুরনো যে বটগাছের ঝুলগুলো দেখতে গাছের মতো লাগে। খুবই গা ছমছমে একটা জায়গা। আশপাশের মানুষের কোনো বসতি নেই, দিনের বেলাতেই গা ছমছম করে। আমার খুব ইচ্ছে ছিল সেই মাজারটা দেখব, এবং এই মাজারের প্রতি বৃহস্পতিবার সম্ভবত ওই দিন ওরস বসত। তো একদিন আসরের পর আমি জামাতের একটা সদস্য আর আমরা দুজন স্থানীয় এক ভাইয়ের সাথে সেই মাজারে যাই। মাজারের পাশের কিছু কিছু গাছে লাল সুতা টাইপের বাঁধা ছিল। দেখেই বুঝতে পারলাম এখানে আর যাই হোক আল্লাহর কোনো কাজ হয় না। মাজারের পাশে অনেক পুরনো এক বটগাছের শিকড়ের উপরে 2-3টা মাটির প্লেট রাখা ছিল, যেগুলো মাটির সরা দিয়ে ঢাকা। তা আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি? তিনি বললেন, ওরসের দিন এই থালায় করে তাদের জন্য ভোগ দেওয়া হয়। আমি বললাম, তাদের জন্য মানে কি? তিনি বললেন, এত কথা এখানে বলার দরকার নাই,
দেখতে আসছেন, খালি দেখেন। ওনার কথায় আমার কিছুটা হাসি পেল। আমি মনে মনে চিন্তা করলাম, তোদের ভোগ খাওয়াবো আমি। এই চিন্তা করে একটা ইটের বড় টুকরা ওই প্লেটের দিকে ছুঁড়ে মারি, আর সাথে সাথেই প্লেটটা ভেঙে যায়। সঙ্গে সঙ্গে একটা দমকা বাতাস আমার পিঠে এসে লাগে। আমার শরীরের সব লোম দাঁড়িয়ে যাচ্ছিল। ওই লোকটা অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, হ্যাঁ, কি করলেন এটা? তার চোখের ভিতরে আমি একটা তীব্র ভয়ের ছাপ দেখতে পেলাম। তারপর সেখান থেকে আমরা চলে আসি। সেখানে আর কিছুই আমরা মানে কিছুই হয়নি। তো আমি মনে মনে ভাবলাম, সব গ্রাম্য মানুষের গল্প কাহিনী ছাড়া এগুলো আর কিছুই না। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে আমি অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছি। ওই যে কথায় আছে না, ইট মারলে পাটকেল খেতে হয়, এর মধ্যে আমাদের মসজিদ চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন পাশের গ্রামের একটা প্রাইমারি স্কুলের মসজিদে উঠেছি। তার মধ্যে এক রাতে আমি তাহাজ্জুদের জন্য অজু করতে বের হই। চাঁদনি রাত ছিল। মসজিদের পাশে একটা ছোট্ট খাল এঁকে বেঁকে চলে গেছে। আমি দাঁড়িয়ে আছি। আমার যেন এখন খুব ভালো লাগছিল। প্রস্রাবখানার দিকে মুখ ফেরাতে এক সেকেন্ডের জন্য দেখলাম কেউ একজন বাতাসে মিলিয়ে গেল। আমি চমকে উঠে পেছনে সরে গেলাম। আতঙ্ক আর ভয় দুটাই কাজ করছিল আমার মধ্যে। আমি এটা কি দেখলাম? ঘুমের ঘরে চোখে ভুল দেখেছি এই বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম। এরপর বেশ কিছুদিন কেটে যায়। যেদিন আমরা ঢাকায় ফিরব সেদিন সন্ধ্যাবেলার ঘটনা। আমরা যে মসজিদে ছিলাম সেটা দোতলা মসজিদ হওয়ায় আমাদের বেডিংপত্র দোতলায় রাখা ছিল। মাগরিবের পর আমি খাতা কলম আনতে দোতলায় যাই। সবাই তখন মসজিদে বয়ান শুনছিল। আমি আমার ব্যাগ থেকে খাতা আর কলম বের করার সময় অনুভব করলাম আমার ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলছে। আমাকে ফিসফিস করে বলল, কত দূর যাবি? আমি আসব। আমি এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। একটা অজানা ভয় আমার মনের মধ্যে ঢুকে গেল। শির দ্বারায় ঠান্ডা প্রবাহের স্রোত অনুভব করছিলাম। আমার তখন মাজারের কথা মনে পড়ল। আমি দুইয়ে দুই এই চার মেলাতে চেষ্টা করছি, কিন্তু এখন আর কি বা করার আছে? বাসায় আসার পর প্রায় ভুলতে বসেছিলাম এই ঘটনাগুলো, কিন্তু একদিনের ঘটনা আবার আমাকে সেই জিনিস মনে করিয়ে দেয়। আমি এশার নামাজ পড়ে বাসায় আসছি। আমার বাসা থেকে মসজিদ 10 মিনিটের প্রায় পথে হাঁটা রাস্তা। প্রতিদিন রাস্তায় কাউকে না কাউকে পেয়েই যায়, কিন্তু সেদিন রাস্তা ছিল একদম ফাঁকা। আকাশ মেঘলা ছিল আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই সাথে এলাকার বিদ্যুৎ ছিল না। রাস্তা ছিল অন্ধকার। যেহেতু পরিচিত রাস্তা, সেহেতু অন্ধকার থাকুক আর আলো থাকুক চিনতে সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমি হাঁটছি, আমার পথ কেন জানি শেষ হচ্ছিল না। বিদ্যুতের আলোয় দেখি আমি কিছুক্ষণ আগে যে জায়গায় পার করে এসছি এখনো সেই জায়গা পার করছি। আমি বুঝতে পারলাম ঘটছে আমার সাথে খারাপ কিছু ঘটে যাচ্ছে। আমি উচ্চ স্বরে বলি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমি আমার বাসার গলিতে প্রবেশ করি, আর পেছন থেকে প্রচন্ড এক ধাক্কায় আমি দেয়ালের সাথে আছড়ে পড়ি। আমার মাথার বাম পাশটা ব্যথায় টনটন করছে। আলো আধারের খেলায় দেখলাম অনেকটা বানরের আকৃতির, কিন্তু বানরের চেয়ে বড়, সুচালো মুখের এক অতল গহ্বরের প্রাণী আমার দিকে প্রজ্বলিত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আমি তখন দেয়ালে ঠেস দিয়ে বসেছি। কি করব বুঝতে পারছি না। প্রাণীটা আমার দিকে আসছিল একটু একটু করে এগিয়ে। আমার মুখের সামনাসামনি এসেই সে হাওয়ায় মিলিয়ে গেল অন্ধকারে। শরীয়তুল্লাহ ভাই কে ফোনে সব জানে। তিনি আমাকে একটা আমল বলে দেন এবং বলেন আমি নামাজের পর যেন আয়াতুল কুরসি এবং 4 কুল পরে শরীর বন্ধ রাখি। কিছুদিন আর কোনো সমস্যা হয়নি। আমি ভাবলাম হয়তো এই উপদ্রব থেকে মুক্তি পেয়েছি। এর বেশ কিছুদিন পর, সেদিন শবে বরাতের রাত ছিল। মসজিদ থেকে প্রায় 11টার দিকে বাসায় এসে আমি খাওয়া দাওয়া শেষ করেছি। খাওয়া দাওয়া করে নফল কিছু নামাজ পড়তে শুরু করি। আমি আমার রুমের দরজা লাগিয়ে রাখতাম। আমি নামাজ পড়ছি, আমি রুমের ভেতর বাজে গন্ধ পাচ্ছিলাম। আর গন্ধ এমনভাবে পাচ্ছিলাম, আমার রুমের দরজা লাগানো ছিল, সেহেতু ভেতরে কোনো কিছুর প্রবেশের অসম্ভব ছিল, প্রবেশের সম্ভব না। আমি রুকুতে যাব, ঠিক তখনই কেউ আমাকে পেছন থেকে প্রচণ্ড জোরে জড়িয়ে ধরল। এত জোরে জড়িয়ে ধরল যে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি চিৎকারও করতে পারছিলাম না। আমার মনে হয়ে গেল আমি আজ গা বন্ধ করতে ভুলে গেছি।
আমি আয়াতুল কুরসি পাঠ করব, কিন্তু সেটাও পারছিলাম না, আমার মনে পড়ছিল না। আসলে এরকম সিচুয়েশনে সেন্স ধরে রাখাটা বেশ কঠিন। আমি মনের খেয়ালেই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলতে লাগলাম। আমার শরীর কিছুটা হালকা হতে লাগলো। আমি বুঝতে পারলাম যে আমাকে জড়িয়ে ধরেছে সে সরে গেল। ঘরের এক কোনায় জমাট এক অন্ধকারের রূপ নিয়ে বিকটভাবে হাসতে লাগলো আর বলতে লাগলো, এর পরের একটা সুযোগ তোর পরিবারকে তোর লাশ দেখাবে। আমি আর চাপ নিতে পারছিলাম না, আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফেরে সকালে আমার মায়ের দরজা ধাক্কা ধাক্কিতে আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি এবং আমার সাথে যা ঘটছিল আমি সব বলি। আম্মু আমাকে বলে, তুমি শরীয়তুল্লাহর সাথে বড় কোনো হুজুরের কাছে যাও। সেদিন বিকালে আমি শরীয়তুল্লাহ ভাইয়ের সাথে ঝিনাপাড়া পীর সাহেবের সাথে দেখা করি। তিনি আমাকে এশার নামাজের পর আসতে বললেন। আমি এশার নামাজ শেষ করে হুজুরের সাথে দেখা করলে তিনি আমাকে সব কিছু বলেন এবং প্রথম থেকেই সব হুজুরকে বলি এবং আমাকে বলতে বলেন। হুজুর আমাকে কথা শুনে আমাকে এক বোতল পানি দেন, যেটা তদবির করা ছিল, এবং বলেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে যেন এক ঢোক করে পানি পান করি। হুজুরের দেয়া পানি পান করে কিছুদিন ভালো ছিলাম, কিন্তু একদিন রাতে আমার সব যা ঘটছিল তা সব ব্যাখ্যাকে হার মানিয়ে দিয়েছে। আমি রাতে ফ্রেশ হয়ে হুজুরের দেয়া পানি পান করে বিছানায় যাই। মোবাইল ফোন টিপতে টিপতে একসময় ঘুমিয়ে যায়। মাঝ রাতে আমার ঘুম ভাঙে তীব্র এক বাতাসে। আমি দেখি আমার ঠিক উপরে বিভৎস আর পচা একটা লাশ শূন্যে ভাসছিল, যেটার তীব্র গন্ধ আমি টের পাচ্ছি, পরিষ্কার টের পাচ্ছিলাম। আমার নড়াচড়ার কোনো ক্ষমতা ছিল না। অনেক কষ্টে আল্লাহ বলে এক চিৎকার দিই এবং লাশটি বিকৃত একটা হাসি দিয়ে আমার রুমের দরজার কাছে গিয়ে বাতাসে মিলিয়ে যায়, আর সাথে সাথে প্রচণ্ড শব্দে আমার রুমের দরজা খুলে যায়। দরজা খোলার শব্দে পাশের রুম থেকে আমার আম্মা চলে আসে দেখার জন্য আমি ঠিক আছি কিনা। সেদিন আমি আর একা ঘুমাতে পারিনি। সারা রাত আমি আর আম্মু জেগেই কাটিয়েছিলাম। সকালে আম্মু আবারও হুজুরের সাথে দেখা করতে বলেন। আমি শরীয়তুল্লাহ ভাইকে নিয়ে আবারও হুজুরের কাছে যাই। আমরা হুজুরের ঘরে বসে আছি। হুজুর ঘরে প্রবেশ করলেন, করে আমার কপালে কিছুক্ষণ হাত রেখে বললেন, কাফেরটাকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। আমাকে বললেন জায়নামাজে বসতে। এবার হুজুর বিড়বিড় করে আয়াত তেলাওয়াত করলেন। যখন তিনি আয়াত তেলাওয়াত করছিলেন তখন আমার শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল। এরপরে আমার আর কিছু মনে নেই। বাকিটা আমি শরীয়তুল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনি। তিনি আমাকে বললেন, তোমার শরীরে যখন জিন ভর করে তখন তুমি বিশ্রী ভাষায় হুজুরকে গালাগালি করছিলে। হুজুর বললেন, তুই কে? ভেতর থেকে জিনটি বলল, আমি মিগাই, আমি এই ছেলেকে না নিয়ে যাব না। হুজুর বললেন, সে তোর কি ক্ষতি করেছে যে তাকে নিয়ে চলে যেতে চাস? তখন এই জিনটি বলল, ও আমার ভোগ নষ্ট করেছে, আমি তাকে সাজা না দিয়ে যাব না। হুজুর বললেন, সে বুঝে করেনি এমনটা, আর তুই যদি তাকে ছেড়ে না যাস তবে তোকে আমি বন্দি করব। জিনটি বলল, আমি যেতে পারি, আমাকে ভোগ দিয়ে দিতে হবে, একটা খাসি ভোগ দিতে হবে। হুজুর বললেন, তোকে দেয়া হবে, তবে তুই আর এর কোনো ক্ষতি করতে পারবি না। জিনটি রাজি হলো। খাসিটা তাকে কিভাবে ভোগ দিতে হবে জিজ্ঞেস করে জিনটি বলল, তাদের বাড়ির আঙ্গিনায় রাত 11:10 খাসিটা যেন বেঁধে রাখা হয়, আর ওই কাজটি ওই ছেলেকে করতে হবে। খাসিটি বাঁধার পর সেখানে কোনো মানুষ থাকা যাবে না। হুজুর তখন জিনের সব কথা মেনে নেয় এবং অচেতন হয়ে জায়নামাজে লুটিয়ে পড়ি। আমি এতক্ষণ সব শুনে থ হয়ে যাই আর চিন্তা করতে থাকি কি থেকে কি হয়ে গেল। আমি তখন ভাইকে প্রশ্ন করলাম, আচ্ছা হুজুর, যদি জিনকে বন্দি করতে পারতেন তবে কেন তাকে ছেড়ে দিলেন? উত্তরে শরীয়তুল্লাহ ভাই বললেন, হুজুর যদি এই জিনকে বন্দি করতেন তবে এর পরিবার তোমাকে শেষ করে দিত। পরদিন আমার আব্বু একটা বড় খাসি কিনে আনেন এবং জিনের কথা মতো রাত 11:10 আমি নিজে খাসিটি আমার বাড়ির আঙিনায় বেঁধে আসি। কিছুক্ষণ খাসিটির আওয়াজ শুনলেও তারপর আর কোনো আওয়াজ আমি শুনতে পেলাম না। আমার প্রচণ্ড কান্না পেল। আমার একটা ভুলের জন্য আজ একটা নিরীহ প্রাণীর কোনো কাফের জিনের হাতে প্রাণে গেল। সকালে আমি ঘুম থেকে উঠেই বাড়ির পাশের ফাঁকা জায়গাটিতে যাই যেখানে গতকাল রাতে খাসিটি বেঁধেছিলাম। দেখি সেই জায়গায় কিছু রক্ত পড়ে আছে এবং যে গাছে খাসিটি বেঁধেছিলাম সেই গাছে খাসির গলার দড়ি বাঁধাই আছে। এরপরে আমার সাথে আর জিনের কোনো সাক্ষাৎ হয়নি। আমার ঘটনা এটাই। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল।
2016 সালে আমার আম্মা ইন্তেকাল করেন। আমার আম্মার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে এই ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি লালমোহর থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হচ্ছে সৈকত। আর সৈকতের বাড়ি হচ্ছে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বলিয়াপুর গ্রামে। তো সৈকত ভাই কয়েক বছর আগে তিনি কুষ্টিয়ায় তার এক খালার বাসায় বেড়াতে গিয়েছিলেন এবং সেখানে যেয়ে তিনি একটা ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। তিনি সেই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন। আমি চেষ্টা করবো তার মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। তো আমি সৈকত ভাইয়ের ঘটনায় চলে যাচ্ছি। তো সৈকত ভাইয়ের খালার বাসাটি ছিল কুষ্টিয়া শহরের এক কোণে, একদম নিরিবিলি পরিবেশে বাসাটা ছিল। তো খালার বাসাটি বেশ পুরনো প্রকৃতি ছিল। তো সৈকত ভাই যখন সেখানে বেড়াতে যান, তাকে শোয়ার জন্য যে ঘরটা দেওয়া হয়েছিল সেটি ছিল বাসার একদম শেষ প্রান্তে। সেই দেয়াল ঘেঁষেই ছিল পাশের একটা স্টোর রুম বা পরিত্যক্ত রুম। তো খালার পরিবার সেই ঘরটি অনেক বছর ধরে ব্যবহার করেন না। সেখানে সেই ঘরের ভিতরে কিছু পুরনো ভাঙাচোরা ট্রাঙ্ক বা আবাসপত্র ছিল। তো সৈকত ভাই প্রথম দিন জার্নি করে যাওয়ার কারণে তার প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগে এবং তিনি সেদিন ঘুমিয়ে পড়েছিলেন। তো কিন্তু দ্বিতীয় দিন রাত তখন আনুমানিক 1:30 বাজে। সৈকত ভাই বিছানায় শুয়ে ফোন দেখতেছিলেন। তো হঠাৎ তিনি শুনতে পেলেন যে পাশের সেই তালাবদ্ধ ঘর থেকে দেয়ালের ওপাশ থেকে কেউ একজন খুব সাবধানে টোকা দিচ্ছে। এরকম একটা শব্দ, ঠক 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 শব্দ হচ্ছে। একদম নিখুঁত বিরতিতে শব্দটা আসতেছিল। তো সৈকত ভাই প্রথমে ভাবলেন দেয়ালের ভিতরে হয়তো কোনো কাঠ টোকরা বা ইঁদুর আছে, সেটাই হয়তো শব্দ করতেছে। কিন্তু কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন শব্দটা শুধু টোকা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। কেউ একজন নখ দিয়ে দেয়ালে প্লাস্টার আশ্রানোর মতো শব্দ শোনা যাচ্ছে। সৈকত ভাই বিছানা থেকে উঠে দেয়ালের একদম কাছে গিয়ে কান পাতলেন। শব্দটা এবার আরও পরিষ্কার হলো। মনে হচ্ছিল যে দেয়ালের ঠিক ওপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সেও সৈকত ভাইয়ের উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল। তো সৈকত ভাই কৌতূহল সামলাতে না পেরে নিজের আঙ্গুলের গাঁট দিয়ে দেয়ালের উপর পাল্টা 3টে টোকা দিলেন। যেমনটা তিনি শুনেছিলেন ঠিক ওইরকমভাবে 3টে টোকা দিলেন। সাথে সাথে পুরো বাড়ি যেন এক নিথর নিস্তব্ধ ডুবে গেল। সৈকত ভাই প্রায় 1 মিনিট ওভাবেই দাঁড়িয়েছিলেন। ঠিক যখন তিনি ভাবলেন হয়তো এটা তার মনের ভুল, অমনি দেয়ালের ওপাশ থেকে খুব জোরালোভাবে এবং দ্রুত গতিতে ঠিক 3টে টোকা ফিরে এলো। টোকাগুলো এত শক্তিশালী ছিল যে সৈকত ভাই নিজের হাতের তালুতে দেয়ালের সামান্য কম্পন পর্যন্ত অনুভব করলেন। তো সৈকত ভাইয়ের শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। এই ঘটনার পর তিনি জানতেন এই স্টোর রুমের দরজা বাইরে থেকে তালা দিয়ে আটকানো, আর সেই ঘরের ভিতরে ঢোকার মতো দ্বিতীয় কোনো রাস্তা নেই। তবে দেয়ালের ওপাশে এই গভীর রাতে কে টোকা দিচ্ছে, তিনি খুবই অবাক হলেন। তো সৈকত ভাই যখন তার ঘরের লাইটটা জ্বালালেন, লাইট জ্বালানোর সাথে সাথেই পাশের ঘর থেকে একটা ভারী কিছু মেঝেতে পড়ার শব্দ হলো, যেন কেউ একটা বড় ট্রাঙ্ক সজোরে আছাড় দিলে যেরকম শব্দ হয় সেই রকম। তো সেই শব্দের চোটে সৈকত ভাইয়ের ঘরে থাকা রাখা কাঁচের গ্লাসগুলো যেন ঝনঝন করে কেঁপে উঠলো। মানে হালকা একটা ভূমিকম্প অনুভূত হলো। অথচ খালার বাসার বাকি সবাই গভীর ঘুমাচ্ছে, কেউ এই বিষয়ে জানেই না বা টের পাচ্ছে না। তো কেউ এই অস্বাভাবিক শব্দ শুনতে পেল না। তো সৈকত ভাই একা সেই মাঝরাতে অনুভব করলেন পাশের সেই অন্ধকার ঘরের দেয়ালটা যেন কোনো এক অদৃশ্য জগতের সাথে মিশে গেছে। তো সেই ভারী কিছু আছাড় মারার শব্দ শুনে সৈকত ভাই বিছানার পাথরের মধ্যে বসে রইলেন। তার মনে হচ্ছিল যে পাশের ঘরে সেই নিস্তব্ধতা যেন এখন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তিনি বারবার মনে করতেছেন যে খালার পরিবারে তো কেউ কি পাশের ওই পরিত্যক্ত ঘরে থাকতে পারে, কিন্তু না, আমি তো এরকম কোনো কিছু শুনিনি। কিন্তু খালা নিজেই বলেছিলেন যে ওই ঘরে ধুলো আর মাকড়সা জাল দিয়ে ছড়াছড়ি, ওখানে আসলে কিছু নেই। তো তিনি ভাবলেন তাহলে কি হতে পারে। তো সৈকত ভাই সাহস সঞ্চয় করে তিনি তার খাট থেকে নামলেন। তো তিনি স্থির করলেন যে বাইরে গিয়ে ওই ঘরের জানালার দিকে একবার তাকিয়ে দেখবেন কিনা, যে ভিতরে আসলে কাহিনীটা কি।
তো তিনি পা টিপে টিপে ঘর থেকে বের হয়ে বারান্দায় এলেন। বাইরের আকাশে তখন এক ফালি মেঘলা চাঁদ, মানে চাঁদনি রাত। তো যা থেকে খুবই সামান্য আলো আসতেছিল। তো সৈকত ভাই দেয়াল ঘেঁষে হেঁটে সেই স্টোর রুমের জানালা গিয়ে দাঁড়ালেন। পুরনো কাঠের জানালা, মাঝখানে সামান্য ফাঁক ছিল। যেহেতু পুরনো কাঠের জানালা ছিল, জানালাটা ভাঙ্গা ছিল একটু। তো সেই ফাঁক দিয়ে তিনি, সৈকত ভাই ভয়ে ভয়ে নিজের ফোনের টর্চ লাইটটা জ্বালিয়ে সেই ফাঁক দিয়ে তিনি ভিতরে দেখতে চেষ্টা করলেন। তো আলোর ফোকাস যখন ভিতরে পড়লো, তিনি দেখলেন ভিতরে সত্যি ধুলোবালি আর কয়েকটা পুরনো ট্রাঙ্কের স্তূপ করে রাখা। কিন্তু অদ্ভুত বিষয় কি রাসেল ভাই, ঘরের মাঝখানে যে পুরনো ধুলোবালা জমা হয়ে আছে, সেই ধুলোর উপর একজোড়া মানুষের খালি পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। তো একটা ঘরে আসলে যদি অনেক দিন পড়ে যেতে থাকে এবং ধুলোবালা জমে, এবং সেই ঘরে যদি কেউ একজন পায়চারি করে, তার কিন্তু স্পষ্ট কিন্তু পায়ের ছাপ পড়ে। তো এখানে সৈকত ভাই সেটাই দেখলেন যে স্পষ্ট পায়ের ছাপ দেখা যাচ্ছে, এবং ছাপগুলো একদম টাটকা, মনে হয় যে এইমাত্র কেউ হেঁটে চলে গেছে। তো সৈকত ভাই যখন ছাপগুলো দেখতেছিলেন, তখন হঠাৎ তার মনে হলো জানালার উপাস থেকে কেউ একজন খুব দ্রুত নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাসের শব্দটা এতটাই কাছে ছিল যে মনে হচ্ছিল জানালার সেই চিকন ফাঁকের দিয়ে কেউ সৈকত ভাইয়ের একদম চোখের ওপর চোখ রেখে তাকে দেখতেছে। সৈকত ভাই চমকে ওঠে, তার মোবাইলের টর্চটা আলোটা জানালার একদম একদম কোণ থেকে সরালেন, কিন্তু সেখানে কাউকে দেখলেন না। অথচ ঠিক ওই মুহূর্তে ঘরের ভেতর থেকে আবারও সেই টোকা দেওয়ার শব্দ শুরু হলো। তবে এবার দেয়ালে নয়, শব্দটা আসতেছিল জানালার ঠিক ভিতরের পাল্লায় থেকে, যেন কেউ নখ দিয়ে সেই জানালার অপর প্রান্তে টোকা দিচ্ছে। সৈকত ভাই আর এক মুহূর্তে সেখানে দাঁড়িয়ে না থেকে দৌড়ে তিনি নিজের ঘরে চলে আসেন। তিনি লক্ষ্য করেন তার হাত পা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তিনি ঘরের দরজার ভিতর থেকে লক করে দিলেন, কিন্তু তার আতঙ্ক এখনও শেষ হয়নি। তিনি বিছানায় শোয়ার মতো অনুভব করলেন তার খাটের ঠিক নিচে মেঝে থেকে কেউ একজন ঠিক একইভাবে ঠক ঠক করে টোকা দিচ্ছে 3 বার। মনে হচ্ছিল যে অদৃশ্য সত্তাটি এবার মাটির নিচ থেকে ফ্লোরের মধ্যে কেউ টোকা দিচ্ছে। তো খাটের নিচ থেকে সেই টোকা দেওয়ার শব্দ শুনে সৈকত ভাই আতঙ্কে বিছানার একদম মাঝখানে গুটি সিটি মেরে বসলেন। তার মনে হচ্ছিল যে মেঝে থেকে কেউ একজন তাকে সরাসরি পিঠের নিচে টোকা দিচ্ছে। তিনি ঘরের লাইট জ্বালিয়ে রেখেছিলেন, কিন্তু সেই আলোর মধ্যেও ঘরের কোণাগুলো যেন অদ্ভুত অন্ধকারে ছেয়ে গেছে। তিনি দেখেন যে ঘরের কোণাগুলো কীরকম একটা অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। তো সৈকত ভাই সাহস করে খাটের নিচে উকি দেওয়ার কথা ভাবলেন, কিন্তু ভয়ে তার শরীর অবশ হয়ে আসতেছিল। ঠিক ওই সময় তিনি লক্ষ্য করলেন তার ঘরের দরজার নিচ দিয়ে একটা চিকন ধুলোর রেখা ভিতরের দিকে এগিয়ে আসতেছে, যেন পাশের ঘর থেকে কেউ অদৃশ্যভাবে হেঁটে ঘরের ভিতরে ঢুকতেছে। তো নর্মালি একটা ঘর ধুলাবালা পরিত্যক্ত অবস্থায় যদি কেউ খালি পায়ে হাঁটে, সেখানে যেরকম স্পষ্ট ছাপ পড়ে, ঠিক সেই পা দিয়ে যদি আবার একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের মধ্যে কেউ হাঁটে, তাহলে কিন্তু ওই ঘরের মধ্যে আবার ফির ওই ধুলোবালির কিন্তু একটা স্পষ্ট ছাপ কিন্তু তৈরি হয়। তো এমনটা আসলে সৈকত ভাই দেখতেছেন। তো হঠাৎ করে সৈকত ভাই শুনতে পেলেন যে পাশের সেই তালাবদ্ধ স্টোর রুমের ভিতর থেকে কেউ একজন কান্না করতেছে। কান্নার আওয়াজটা একদম নিচু স্বরের, যেন কোনো এক বৃদ্ধ মানুষ খুব কষ্টে ফুপিয়ে কাঁদতেছেন। সেই কান্নার শব্দের সাথে 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 সৈকত ভাইয়ের ঘরের তাপমাত্রা হুট করেই যেন কমে গেল। তিনি দেয়ালের দিকে তাকিয়ে দেখলেন যেখান থেকে টোকা দেওয়া হয়েছিল সেই দেয়ালের প্লাস্টারগুলো যেন নিজে থেকে ঝরঝর করে খসে পড়তেছে। তো সেখানে ছোট ছোট অক্ষরে আঙ্গুল দিয়ে আঁচড় কাটার মতো কিছু একটা লেখা ফুটে উঠতেছে। সৈকত ভাই মোবাইল ফোনের আলো সেখানে ফেলার চেষ্টা করলেন, এবং তিনি দেখলেন যে স্পষ্টভাবে লেখা আছে। সেই লেখাটা এরকম যে, আমি বের হতে পারছি না, এই ধরনের একটা লেখা সেই দেয়ালে প্লাস্টারে স্পষ্ট তিনি দেখতে পেলেন। লেখাটা দেখার সাথে সাথে সৈকত ভাইয়ের মনে হলো কে একজন তার কানের কাছে এসে খুব জোরে নিঃশ্বাস ছাড়তেছে এবং তাকে কিছু বলার চেষ্টা করতেছে। তো সৈকত ভাই সিদ্ধান্ত নিলেন তিনি আর এই ঘরে একা থাকবেন না।
তিনি খালার বড় ছেলে অর্থাৎ তার ভাইকে ডাকার জন্য দরজার দিকে এগিয়ে গেলেন। কিন্তু যখনই তিনি দরজার হাতল ঘোরাতে গেলেন, দেখলেন যে দরজাটা বাইরে থেকে শক্ত করে কেউ ধরে রেখেছে। মানে তিনি কোনোভাবে দরজাটা খুলতে পারতেছেন না। তো যেহেতু সৈকত ভাই স্পষ্ট মনে আছে যে তিনি তো দরজাটা লক করেই ঘুমিয়েছিলেন, আর বাইরে থেকে তো আসলে তাকে কেউ লক করে যাওয়ার কথা না। তো সৈকত ভাই পাগলের মতো দরজাটা ধাক্কা দিতে লাগলেন এবং চিৎকার করে খালার নাম ধরে ডাকতে শুরু করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার নিজের কণ্ঠস্বর যেন নিজের কানেই পৌঁছাচ্ছে না। তিনি এত চিৎকার করতেছেন, মনে হয় তিনি দেখতেছে তার গলা দিয়ে কোনো সাউন্ডই আসতেছে না। তো হঠাৎ সৈকত ভাই লক্ষ্য করলেন তার বিছানার চাদরে নিজে থেকেই কুঁচকে যাচ্ছে, যেন কেউ সেখানে অদৃশ্যভাবে বসে আছে। তিনি দেখলেন পাশে সেই তালাবদ্ধ ঘরের দেয়াল থেকে একটা অস্পষ্ট ছায়া দেয়াল চুইয়ে তার ঘরে ঢুকে পড়েছে। ছায়াটা ধীরে ধীরে একটা মানুষের আকৃতি নিল। সেটি কোনো দানব নয়, বরং দেখতে একজন অতি সাধারণ মানুষের মতোই, যার পরনে ছিল অনেক পুরনো একটা চেক শার্ট। তো লোকটার মুখটা ছায়া ঢাকায় থাকলেও সৈকত ভাই স্পষ্ট করে দেখলেন যে তার ডান হাতের একটা সোনার আংটি চিকচিক করছে। লোকটি ধীরে ধীরে সৈকত ভাইয়ের দিকে এগিয়ে আসতে লাগলো। সৈকত ভাই এটা দেখে তো প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গেলেন এবং তিনি এই অবয়বটা দেখে এই এত পরিমাণ ভয় পেলেন যে তিনি তার জ্ঞান ধরে রাখতে পারলেন না। তিনি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তো পরের দিন যখন সৈকত ভাইয়ের খালা তার রুমে এসে খাওয়ার জন্য ডাকে, সকালে নাস্তা করার জন্য ডাকে, তো কোনোভাবেই সৈকত ভাই সারাতে ছিলেন না। তো তিনি তার খালা ভাবেন যে হয়তো জার্নি করে এসেছে, তো হয়তো সে ঘুমাচ্ছে। তো তিনি চিন্তা করলেন হয়তো পরে খাবে। তো যখন সকাল 11টা বেজে যাচ্ছে, 11:30 বেজে যাচ্ছে, 12টা বেজে যাচ্ছে, তখন পর্যন্ত সৈকত ভাই ঘুম থেকে উঠতেছেন না। তো খালা তো বিরক্ত হলেন যে কী ব্যাপার, ছেলেটা আসলো অথচ খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে আছে। তো অনেক দরজার মধ্যে ডাকাডাকি করতেছেন, টোকা দিচ্ছেন, কিন্তু কোনোভাবেই সৈকত ভাই যেন জাগনাই পাচ্ছেন না। তো এক পর্যায়ে খালার খুবই সন্দেহ হয় যে কী ব্যাপারে, এত ডাকাডাকির পড়ার পরও সৈকত উঠতেছে না, অবশ্যই কোনো সমস্যা হয়েছে। তো পরে খালা তার বড় ছেলেকে ডাক দেন এবং বলেন যে দেখতে বাবা কী হয়েছে। তো যখন তার বড় ছেলেও অনেক ডাকাডাকি করলো, কোনোভাবেই তিনি দরজা খুললেন না। পরে এক পর্যায়ে খালার বড় ছেলে দরজা ধাক্কিয়ে আর কি লক ভেঙে তারা ভিতরে প্রবেশ করে। তো ভিতরে প্রবেশ করে দেখেন যে সৈকত ভাই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তো পরবর্তীতে তারা ভয় পেয়ে যান এবং তাকে নিকটস্থ একটা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তখন সৈকত ভাইয়ের জ্ঞান ফিরে এবং জ্ঞান ফেরার পর জিজ্ঞেস করা হয় যে আসলে কী হয়েছে, তুমি এভাবে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? পরে সৈকত ভাই সমস্ত ঘটনা শেয়ার করেন এবং খালারাও বেশ অবাক হয়ে যান যে এই ধরনের ঘটনা তো আগে আমাদের এখানে ঘটেনি, তাহলে তোমার সাথে এই ধরনের ঘটনা কেন ঘটবে? তো এরপর আসলে সৈকত ভাই সেখানে থাকেননি, তিনি ডিরেক্ট ক্লিনিকে সুস্থ হওয়ার পর তিনি সৈকত ভাইয়ের খালার বাসায় এসে তিনি তার ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে তিনি বাসায় চলে আসেন, দিনাজপুরে তিনি চলে আসেন। তো এরপর আসলে তিনি ওই খালার বাসায় যদিও এরপরেও গিয়েছিলেন অনেকদিন পর, কিন্তু তিনি আর আসলে কখনো তার ওই এককভাবে ওই রুমটাতে তিনি আর থাকেননি। তিনি আসলে গেলে তার দেখা যায় তার খালাতো ভাইদের সাথে থাকতেন। তো রাসেল ভাই, এটাই ছিল সৈকত ভাইয়ের ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।